বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1995 সালে আত্মীয়রা মনে করেছেন মানসিক ভারসাম্য হারিয়েছেন তন্দ্রা দেবী, না হলে ওভাবে কাউকে কোপানো সম্ভব নয়। কি অবাক হচ্ছ? বাড়ির ভেতর প্রচণ্ড চিৎকার, পুরুষ ও মহিলা কণ্ঠে গোঙানির আওয়াজ। রাত 9টায় এমন সব শব্দ শুনেই স্বাভাবিকভাবে চমকে যান প্রতিবেশীরা। যে যার বাড়ি থেকে দৌড়ে আসেন, ধাক্কা মেরেও দরজা খোলা যায় না। পরে পুলিশ গিয়ে দরজা খুলে দেখে ভয়ঙ্কর দৃশ্য। বটি হাতে মেয়েকে কোপের পর কোপ মেরে চলছেন তন্দ্রা ঘোষ। পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তন্দ্রার স্বামী সুবিকাশ বাবু। বর্তমানে তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে পারিবারিক অশান্তি বলে মনে করা হলেও তদন্তে উঠে এসেছে অন্য তথ্য। পুলিশের অনুমান এই ঘটনার পেছনে থাকতে পারে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক। পুলিশ যাওয়ার পর বেশ কয়েকবার তন্দ্রা দেবীকে বলতে শোনা গিয়েছে, শয়তান দূর হ। পান্ডুয়ার খ্যানন হোস্টেল পাড়ার ঘটনা। বৃহস্পতিবার রাতে একটি বাড়ি থেকে তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পান্ডুয়া থানার পুলিশ। জানা গিয়েছে 65 বছর বয়সী সুবিকাশ ঘোষ ও 24 বছরের মেয়ে সুলগ্না ঘোষকে ধারালো বটি দিয়ে কোপাচ্ছিলেন তন্দ্রা ঘোষ। আহতদের উদ্ধার করে চুরচা ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবেশীরাই খবর পেয়ে পুলিশকে জানায় ঘটনার কথা। সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশ। বাবা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক। সুবিকাশ বাবুর খুড়তুতো ভাই লক্ষ্মীকান্ত ঘোষ জানান, গন্ডগোল হচ্ছে শুনে ছুটে গিয়েছিলেন তিনি। প্রথমে তারা মনে করেছিলেন বাড়িতে ডাকাত পড়েছে। পরে দেখেন তার দাদা আর ভাইজিকে কুপিয়ে মারার চেষ্টা করছেন তার বৌদি। বাড়ির মধ্যে কোনো অশান্তি ছিল বলে মনেই করেননি তিনি বলেন, বৌদির মনে হয় মানসিক কোনো সমস্যা আছে, না হলে এইভাবে কেউ কোপাতে পারে না। প্রতিবেশীরা জানান, তারাই সুবিকাশ বাবুর আত্মীয়দের খবর দেন। আত্মীয়রা এলে তারাও ঘরে ঢুকতে পারেননি, কিন্তু প্রচণ্ড চিৎকার আর গোঙানির আওয়াজ শুনতে পান। খবর দেওয়া হয় পুলিশে। পান্ডুয়া থানার পুলিশ গিয়ে দরজা খুলতেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। সকালে রক্তে ভেসে গেছে পুরো ঘর। উন্মাদের মতো আচরণ করছেন তন্দ্রা। তাকে আটকাতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশ কর্মীদের। তিনজনকেই উদ্ধার করে প্রথমে পুলিশ পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে, সেখান থেকে চুচড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। অসুরের মতো ক্ষমতা নিয়ে মরতে যাচ্ছিলেন তন্দ্রা। তার হাত বেঁধে রাখা হয়। বর্তমানে সুবিকাশ ও তন্দ্রা ভর্তি আছে চুচড়া হাসপাতালে। সুলগ্না ভর্তি SSAM-এ। তাদের অবস্থা স্থিতিশীল। হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এই ঘটনার পেছনে জাদুটোনার মতো বিষয় রয়েছে। এখনো তিনজনের সাথে সেভাবে কথা বলা সম্ভব হয়নি। তাদের সঙ্গে কথা বলার পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করেন তিনি। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার পেছনে কালো জাদুর মতো কিছু একটা আছে। পুলিশের সূত্রে জানা গিয়েছে, পুলিশ কর্মীরা যখন কাল তিনজনকে উদ্ধার করেন, কারো শরীরে কোনো পোশাক ছিল না। দোতলার ঘরে পোশাক খোলা আর নিচের ঘরে ছিলেন তিনজনই। ঘরের মেঝেতে চাল ছড়ানো ছিল। প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে ওই বাড়িতে প্রার্থনা হতো, সেই শব্দ শুনতে পেতেন তারা। এইদিকে তন্দ্রার মুখ থেকে বারবার শোনা গিয়েছে, শয়তান দূর হ। স্বামী সুবিকাশের মধ্যে শয়তান বাস করছে, এমনটাই মনে করতেন তার স্ত্রী। এই প্রশ্নই সামনে আসছে। প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন সুবিকাশ বাবু। তার মেয়ে সুলগ্না খ্যানন কলেজ থেকে ইংরেজি স্নাতক। তন্দ্রা দেবী গৃহবধূ। তাদের পরিবার নিয়ে প্রতিবেশীদের কোনো অভিযোগ নেই। তবে কেন এমন হলো তা বুঝে উঠতে পারছেন না আত্মীয় পরিজনেরা। ধন্যবাদ রাসেল ভাই। এই ঘটনাটি নির্বাচিত হলে আমাকে ইমেল করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com, এই অ্যাড্রেসে আপনারা ঘটনা পাঠান। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম booth.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন সব সময় ভালো থাকেন, আমিন। আমার নাম আব্দুল্লাহ। আমি বরিশাল সদর, বরিশালে থাকি। আমি 2013 সাল থেকে ভূত এফএমের একজন নিয়মিত লিসেনার। ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ায় খুবই কষ্ট পেয়েছিলাম। এই নতুন শো ভূত.com-এর বিষয়ে গত মাসে আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারি এবং তখন থেকে ভূত.com-এর নিয়মিত লিসেনার হই। ঘটনাটি আমার নানা ও নানির কাছ থেকে শোনা। তবে বলে রাখা ভালো, যে কোনো এক সঙ্গত কারণে তাদের আসল নাম ও ঠিকানা বলা নিষেধ আছে। তাই তাদের ছদ্মনাম ব্যবহার করলাম। সরাসরি আমি ঘটনায় ফিরে আসি। আমার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়
ভান্ডারিয়া থানায় কোনো এক গ্রামে, এবং এই ঘটনাটি ঘটে আমাদের পাশের গ্রামে। ঘটনাটি 1980 বা 82 সালের দিকের হবে। আমাদের গ্রামে একটি মেয়ে ছিল, নাম খুশি। তার জন্মের সময় তার মা মারা যায়। তখন বাবা আবুল মিয়া মেয়ের লালন পালন করার জন্য দ্বিতীয় বিয়ে করে, কিন্তু আবুল মিয়া জানতো না যে তার মেয়েকে লালন পালন করার জন্য যাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করবে সেই মেয়ের মৃত্যুর কারণ হবে। মেয়েটি তার সৎমাকে অনেক ভালোবাসে, কিন্তু তার সৎমা তাকে অনেক নির্যাতন করত। বিভিন্ন নির্যাতন আর কষ্ট নিয়ে খুশি বড় হতে থাকে। তার বাবাও অনেক কষ্ট দিত তাকে মায়ের কথা শুনে। মেয়েটি যখন 1 থেকে 3 বছর হয়, তখন জনসম্মুখে সৎমা তাকে খুবই বাজেভাবে অপমান করে। কি অপমান করেছে সেটা আর নাই বললাম। খুশি সেই অপমান সহ্য করতে না পেরে বাড়ির পাশের বাগানে একটি আম গাছের ডালে গলায় দড়ি দেয় এবং আত্মহত্যা করে। খুশির সৎমা ও বাবা তাদের দ্বিতীয় সন্তান নিয়ে পালিয়ে যায়। বলে রাখা ভালো যে আমাদের গ্রামে তখনকার সময়ে যদি কেউ আত্মহত্যা করত, তবে তাকে জানাজার জন্য নামাজ না পড়িয়েই দাফন করা হতো। এবং খুশির সাথেও একই ব্যবহার হলো। খুশি আত্মহত্যা করার কারণে হুজুর তার জানাজার নামাজ না পড়িয়ে দাফন করে দিতে বলল। খুশির আত্মীয় স্বজন সবাই মিলে যেখানে আত্মহত্যা করে সেখানেই তার দাফন সম্পন্ন করে। 2-3 দিন যাওয়ার পর সমস্যা শুরু হয়। গ্রামের লোকজন সন্ধ্যার পরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখত যে খুশি সেই আম গাছের ডালে রশি নিয়ে ঝুলে আছে। সেই আম গাছের ডালে বসে ইশারা করছে তাদের দিকে। কেউ বা দেখতো যে খুশি সেই ডালের সঙ্গে এখনো চলে আছে, আবার কেউ দেখতো খুশি তার কবরের উপরে হাঁটু মুড়ে খুবই করুণ সুরে কান্না করছে, যেন সে অনেক কষ্টে আছে। রাতের বেলা খুশির কবরের আশেপাশে যেসব বাসা বাড়ি ছিল, সেই সব বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে পরিবারের সদস্যদের 2-3টা ডাক দিত। খুশির কবরের আশেপাশে যেসব বাসা বাড়ি ছিল, তারা যেন স্পষ্ট শুনতে পাচ্ছে যে খুশি কবরস্থান থেকে গভীর রাতে খুবই ভয়ানক চিৎকার আর কান্নার আওয়াজ করছে। এগুলো দেখে গ্রামবাসীরা সবাই ভয় পায় এবং খুশির কবরস্থানের রাস্তা দিয়ে সন্ধ্যার পর গ্রামবাসী চলাচল বন্ধ করে দেয়। এইভাবে প্রায় 2 সপ্তাহ পার হয়ে যায়। একদিন গ্রামবাসী এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করে। তারা সিদ্ধান্ত নেয় যে খুশির কবর দেখতে যাবে। কথা মতো তারা খুশির কবর দেখতে যায়। তারা কবর দেখে খুবই আশ্চর্য হয় এবং ভয় পায়। মাত্র 2 সপ্তাহ আগের কবর দেখতে যেন অনেক বছর আগের কবরের মতো লাগছে। প্রচুর পরিমাণের আগাছা, কবরটা শুকিয়ে ফেটে গেছে। সেই কবরের ফাটা অংশ দিয়ে খুশির লাশ দেখে পুরো গ্রামবাসী ভয় পেয়ে পালিয়ে যায়। তারা দেখতে পেল যে খুশির লাশটা একদম অক্ষত অবস্থায় আছে, আর তার চোখ দুটো খোলা লাল অবস্থায় আছে। সে কাফনের কাপড় নিজেই আস্তে আস্তে চিবিয়ে খাচ্ছে। প্রায় 1 ফুটের মতো বেরিয়েছিল। তখন গ্রামের লোকজন একজন বড় মাপের কবিরাজকে নিয়ে আসে। সে খুশির লাশের এই অবস্থা দেখে চমকে ওঠে এবং সে সবাইকে বলে, আমাদের যা করার আজকের মধ্যেই করতে হবে, নয়তো অনেক বড় অনর্থ হয়ে যাবে। কারণ আজ ভাদ্র মাসের অমাবস্যা, ওর শক্তি আজ কয়েক গুণ বেড়ে যাবে এবং সে যদি এই কাফনের কাপড় সম্পূর্ণ খেয়ে ফেলে, তবে পুরো গ্রামবাসীদের সে মেরে ফেলবে। তাই সে বলল, আজ রাতেই আমার 12 জন সাহসী লোক লাগবে আমাকে সাহায্য করার জন্য। তাদের কোনো প্রকার ক্ষতি করা হবে না। যদি তারা ভয় পায় বা পালিয়ে যায়, তবে সবাই ক্ষতির সম্মুখীন হবে। সব থেকে বেশি ক্ষতি হবে আমার। তারপর উনি 12 জন লোক নিয়ে খুশির কবরস্থানে যান এবং যাওয়ার আগে সবাইকে বলে যান যে সবাই যেন তাদের ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করে দেয়। খুশির কবরের কাছাকাছি গিয়ে ওই 12 জন লোকদের বলেন, এখানে যা কিছুই ঘটুক না কেন, তারা যেন ভয় না পায়। ওঝা তখন আসনে বসে এবং 12 জনকে নিয়ে ভায়া টানে এবং 12 জনকে আবারও সে বুঝিয়ে বলে, তোমরা এই আসনে বসে তোমাদের কাজ করবে, কোনো মতে আসন ছেড়ে উঠবে না। ওঝা তখন খুশির কবর খুঁড়তে থাকে এবং তারা শুনতে পায় খুশির খুবই করুণ সুরের কান্না, এবং তারা দেখতে পায় খুশির মুখের কাফনের কাপড় মাত্র 1 মুষ্টি বাকি আছে, আর খুশি যেন খুব দ্রুত কাফনের কাপড় চিবোচ্ছে। কবর খোঁড়ার কাজ শেষ। ওঝা কি যেন একটা মন্ত্র পড়ে তাড়াহুড়া করে খুশির সেই মুখের কাফনের কাপড়টি থাবা দিয়ে ধরে। সাথে সাথে খুশি ভয়ানকভাবে বিকট আওয়াজ করতে থাকে এবং তার এই ভয়ানক আওয়াজ শুনে 12 জন লোক খুবই ভয় পেয়ে যায় এবং তখন যিনি মেইন দায়িত্বে ছিলেন তিনি ইশারা দিয়ে তাদেরকে ভয় পেতে নিষেধ করেন। তারপরে সেই কবিরাজ খুশির বুকের ওপর পা দিয়ে জোরে জোরে কিছু একটা পড়তে থাকেন এবং খুশির মুখ থেকে কাফনের কাপড় টেনে বের করতে থাকেন। 12 জন লোক অনুভব করে তাদের আপনজন তাদের কান্না করে ডাকছে। কবিরাজ আবারও ইশারা দিয়ে তাদেরকে বলল, এগুলো মিথ্যা মায়া। তারপরে কাফনের কাপড় টেনে নিয়ে আসতে থাকেন তিনি। তখন দেখে যে খুশির মুখ থেকে কালো রক্ত বের হচ্ছে। যখন রাত গভীর হয়, তখন প্রায় অর্ধেকটা পরিমাণ কাপড় খুলে আনার পরে তারা অনুভব করলো হঠাৎ যেন মাটি থরথর করে কাঁপছে আর চারিদিকে অন্ধকার হয়ে আসছে। হঠাৎ খুশি কবিরাজের গলা টিপে ধরে। তা দেখে 12 জন লোক ভয়ে পালিয়ে যায়। পড়ে রইল একা সেই কবিরাজ। কবিরাজ সম্পূর্ণ কাপড় খুশির মুখ থেকে টেনে নিয়ে এসে তা পুড়িয়ে ফেলে। সে তার কাজ সম্পন্ন করে, বাসা পর্যন্ত আসতে পারে না, তার আগে মারা যায়। আর ওই 12 জন লোকের মধ্যে 3 জন মারা যায় আর বাকি সবাই অসুস্থতায় ভুগতে থাকে। তারা সেই রাতের ঘটনা সবাইকে বলে। অবশেষে খুশির কবর থেকে লাশ তুলে পুনরায় মাটি দেয়া হয়।
রাসেল ভাই, আমি কাউকে এই প্রথম ইমেল করলাম, তাও আপনাকে এই প্রথম ইমেল লেখার অভিজ্ঞতা অর্জন করলাম, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাদের অনেক বয়স হওয়ায় আমার নানা নানির তেমন একটা মন নেই বা গুছিয়ে বলতে পারিনি। বর্তমানে বরিশাল সদরে থাকি। যদি এই ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে আমাকে জানাবেন। আমার আরও অনেক বাস্তব ঘটনা রয়েছে, পরবর্তীতে গুছিয়ে বলার চেষ্টা করব। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com এই অ্যাড্রেসে আপনারা ঘটনা পাঠান। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ইয়েস, শুনছেন ভূত.com উইথ রাসেল। আমি আছি আপনাদের সাথে এবং এখন আমরা সরাসরি আরও একবার স্টুডিও এপিসোডে চলে যাব এবং আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। এবং ইমেল মানেই স্টুডিও এপিসোড মানেই হচ্ছে আমাদের গেস্টরা এখানে আসবেন। ইমেল তো পড়া হয়েই গেছে, এখন গেস্টরা তারা হচ্ছে একটার পর একটা ঘটনা শেয়ার করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে আরাফাত। আরাফাতের পরিচয়টাকে দিয়ে দিই। আরাফাত হচ্ছে আমাদের ফেসবুকে অনেক পোস্ট দেখেন যেগুলো আরাফাত তৈরি করে দেয় আমাদেরকে। সো খুবই ট্যালেন্টেড একজন ডিজাইনার এবং এখন সে চাকরিও করছে। আই উইশ হিম অল দ্য বেস্ট। আর আজকে তিনি প্রথমবারের মতো এসেছেন আমাদের এখানে ঘটনা শেয়ার করতে। আরাফাত, কেমন লাগছে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সবসময় ভালোর দলেই আছি। আজকে ফার্স্ট স্টুডিওতে আসা অনেক ভালো লাগতেছে। ওকে, আমরা তাহলে এখন ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে, আমি যখন এসএসসি পরীক্ষা শেষ করি তখন হচ্ছে যে একদিন নানুর বাড়ি থেকে ফোন আসে আম্মুর ফোনে। ওই সময় মামা আম্মুকে ফোন দিয়ে বলে মামি অসুস্থ। ওই দিন আমি মেবি লাস্ট এসএসসি এক্সাম দিয়ে আসছিলাম। আসার পরে শুনলাম, পরে আম্মুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। পরে আম্মু বলছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নেওয়ার জন্য নানুর বাড়িতে যাবে আর কি, আমরা সবাই আর কি। পরে ওই দিন বিকালে আমরা সবাই চলে গেলাম আর কি নানুর বাড়িতে। নানুর বাড়িটা হচ্ছে ঈশ্বরগঞ্জ গ্রামের, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ একটা গ্রামের। মানে রাস্তাটা হচ্ছে এমন, মানে হচ্ছে দুই পাশ দিয়ে বাঁশ ঝাড়, কলা গাছ, তাছাড়া অনেক গাছগাছালি, অন্ধকার, মানে দিনে যাইলেও অন্ধকার, এমন সিস্টেম, ভয়ঙ্কর একটা রাস্তা। ওই রাস্তা দিয়ে প্রায় একটা বাজার থেকে 10 থেকে 15 মিনিট হাঁটতে হয়। হাঁটার পরবর্তীতে নানুর বাড়ির মানে একটা মসজিদ ছিল, ওই মসজিদের পাশে হচ্ছে আমাদের নানুর বাড়ি। পরে হচ্ছে যে ঘটনাটা শুনি সেটা হচ্ছে আমার নানুর কাছ থেকেই শোনা। উনি হচ্ছে মূলত হচ্ছে মামি হচ্ছে তার বাবার বাড়ি যাবে আর কি, মানে মাছ মাংস পিঠা, মানে হচ্ছে উৎসব শেষে আর কি যেগুলো হয় আর কি, এগুলো রান্না করে তার বাপের বাড়িতে নিয়ে যাবে মামি। পরে হচ্ছে সবগুলো রেডি করতে করতে বিকাল হয়ে যায়। বিকাল হয়ে যাওয়ার পরবর্তীতে হচ্ছে মানে বাজারে যখন রিক্সার জন্য যাবে তখন আস্তে আস্তে মাগরিবে আজান দিয়ে দেয়, মানে সন্ধ্যা হয়ে যায় যাইতে যেতে। পরবর্তীতে রিক্সা খুঁজে পাচ্ছিল না, একটা দুইটা অনেকগুলো খোঁজার পরবর্তীতে একটা রিক্সা পাইছে। ওই রিক্সা যাইতে যাইতে একটা বিলের মাঝখান দিয়ে রাস্তা আর কি, যাওয়ার পথে মাঝখান দিয়ে হচ্ছে রিক্সাটা থেমে যায়, মানে রিক্সার লাইটগুলো সব নেমে যায়। নিভে যাওয়ার পরবর্তীতে রিক্সাওয়ালা বললে লাইট তো নিভে যাওয়ার কথা না, কী হয়েছে দেখতেছে, মানে আর কি রিক্সাওয়ালা আবার সবগুলো জায়গা দেখতেছে। দেখার পরবর্তীতে হচ্ছে যে পরে আবার স্টার্ট নিল রিক্সা, 10-15 মিনিট পরে স্টার্ট নেওয়ার পরবর্তীতে আবার শুরু করছি মানে তাদের যাত্রা।
যাওয়ার পথে 10 থেকে 15 মিনিট যাওয়ার পথে একটি শিমুল গাছ আর 2টা কৃষ্ণচূড়া গাছের নিচে একটা রিক্সাটা থেমে যায়, পুরোপুরি একটা গর্তের ভিতরে পড়ে যায় আর কি, মানে একটা ছোট গর্ত। গর্তের ভিতরে পড়ে যাওয়ার পর রিক্সা কোনোভাবেই তুলতেছিল না। পরে হচ্ছে যে বাটিগুলো ছিল মাংস মাছ বা পিঠার, ওই বাটিগুলো থেকে ওইগুলো সব পড়ে যায় আর কি। পরে মামি আবার তুলে নিয়ে আসে এগুলো। পড়ে যাওয়ার পরবর্তীতে বুঝতে পারে না যে কিছু একটা হবে, মামি তো ভাবছে সব নর্মালি থাকবে। পরবর্তীতে যখন তুলতে যায় তখন হচ্ছে একটি বিলাই আর একটি পাখি, গাছের ডালে একটি পাখি, মানে পাখিটা হচ্ছে এমন নামের কথা অনুযায়ী পাখিদের চোখগুলো একটু অন্যরকম, মানে লাল টাইপের, মানে পাখিটা হচ্ছে একটু বড় আকৃতি, সাধারণ কোনো পাখির মতো না। আর যে বিলাইটা দেখছিল ওইটা হচ্ছে যে মানে একটু অন্য টাইপের, মানে সাধারণ বিলাইয়ের মতো না, একটু অন্যরকম, মানে বিগ সাইজ এমন একটা কিছু। পরে যাই হোক তাড়াহুড়া করে ওই জায়গা থেকে আবার রিক্সা নিয়ে চলে গেছে, আবার বাড়ি চলে যায়। ওই দিন রাত্রে মামি যা তার আব্বু আম্মুকে সব ঘটনা শেয়ার করার পরে মসজিদ থেকে হুজুর থেকে পানি পড়া নিয়ে এসে তাদেরকে খাওয়ায়। পরে ওই দিন রাত্রে আর কিছু হয় না আসলে। পরবর্তীতে যেটা হচ্ছে আর কি, পরের দিন 1-2 দিন ভালোই যায়। পরবর্তী দিন মামি আবার ব্যাক আসে, তার শ্বশুর বাড়িতে আর কি ব্যাক আসে। আসার পরবর্তীতে এই দিনেও 2-3 দিন ভালোই কাটে। পরে আস্তে আস্তে মামি মানে অনুভব করে আর কি তার আশেপাশে কেউ আছে, মানে ঘুমাইতে গেলে সে স্বপ্নে দেখে ওই পাখিটা আর হচ্ছে ওই বিড়ালটা আর কি তার স্বপ্নে আসে আর কি, আসে ভয় দেখায় বা এমন কিছু চিল্লান দিয়ে ওঠে ঘুম থেকে এমন কিছু। এভাবে আস্তে আস্তে 4-5 দিন যাওয়ার পরবর্তীতে বুঝতেছে না কি হচ্ছে আর কি। একদিন হঠাৎ করে মানে দুপুর টাইমে কলের পারে গোসল করা যাওয়ার সময় যা দেখে ওই বিড়ালটা আর হচ্ছে যে ওই পাখিটা ওই জায়গায় আসে। আবার আমি ওইখান থেকে আবার চিল্লান দিয়ে আবার বাড়ি চলে আসে, মানে কি হয়েছে সবাই ভাবতেছে কি হয়েছে। এবার আবার খুলে বলার পরবর্তীতে আবার বিকেল টাইমে হচ্ছে যে মানে মামা মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া বা অন্য কিছু নিয়ে আসে। পরে তাও কাজ হচ্ছে না, মামির প্রচণ্ড জ্বর আর হচ্ছে যে মানে হঠাৎ করে চিল্লান দিয়ে ওঠে আর কি। এটা পরবর্তীতে হুজুরের পানি পড়া খাওয়ানোর পরেও ভালো হচ্ছে না। পর রাত্রের 2টা বা 3টা পরে থেকে আবার মামি তখন কান্নাকাটি করতেছে জোরে, আবার দৌড়ায় চলে আসে। মানে হচ্ছে 10-15 জনেও রাখতে পারে না, কান্নাকাটি করে আবার দৌড়ায় মানে মানে উঠান পার হয়ে চলে আসে আর কি বাড়ির বর্ডারের শেষ পর্যন্ত। আবার ওইখান থেকে নিজেই ব্যাক আসে বাড়িতে। এইভাবেই করতে থাকে একটু পর। এটা করতে যায় পরে বাড়ির সবাই বলতেছে হয়তো কিছু একটা ধরছে বা কিছু একটা জিন বা অন্য কিছু হইতে পারে। পরবর্তীতে ভালো একটা হুজুরের পরামর্শ নিতে বলে। পরে অনেক খোঁজার পরে পরবর্তীতে যায় একটা হুজুরের খোঁজ পায়, ওটা হচ্ছে ঈশ্বরগঞ্জ থানারই নান্দাইল উপজেলা একটা হুজুর, ওইখান থেকে আনে হুজুরে। আনার পরবর্তীতে হচ্ছে হুজুর আইসা হুজুরে না জায়গা হচ্ছে হুজুরের 2 দিন পরে আসতে বললে, হুজুর বলে শুক্রবারে আসবে আর কি, শুক্রবার জুমার নামাজ এই জায়গায় আইসা পড়বে। পরবর্তীতে হচ্ছে আসছে হুজুর আইসা মামিকে দেখলো, দেখা কিছু বলে নাই, মামাকে বলল কিছু একটা করার জন্য, মানে বাজার থেকে কিছু একটা কিনে আনার জন্য বলতেছে আর কি। যেটি হচ্ছে হুজুরে প্রথমে বলছিল 3টা মাটির মানে কলস বা আর কি 3টা মাটির কলসেই 3টা মাটির কলস, একটা রাজহাঁস আর কিছু মাছ আর হচ্ছে কিছু পিঠা 3টা কলসে ভর্তি করে রান্না করে একটা হচ্ছে রাস্তার নাম বলে ওই যে মানে 3 রাস্তার মোড় বা এমন কিছু একটা ওইখানে রাইখা আসে। পরবর্তীতে মামার হুজুরের নির্দেশে ওইখানে রাইখা আসার পরবর্তীতে তাও কাজ হচ্ছে না। পরে আবার প্রথম 5-6 দিন ভালো যায়, ওটার পরবর্তীতে ভালো যাওয়ার পরবর্তীতে আবার কাজ হচ্ছে না, আবার শেষে যায় সেম অবস্থায় ফিরে আসার পরবর্তীতে হচ্ছে যায় রাসেল ভাই মামি হচ্ছে আবার রাত্রে ঘুম থেকে চিল্লান দিয়ে উঠে আবার বাড়ির ভাঙচুর করতেছে, সব কিছু করতেছে। এর মাঝখানে আরেকটা ঘটনা হচ্ছে, মানে ঘরগুলা ছিল আর কি পাকা ঘর না, মানে মাটির ঘর ছিল, মানে ওগুলো আর কি ওই জায়গায় মানে চুরে যে সময় হিমকুদে বা এমন কিছু আসে না, শীত এমন কিছু একটা হবে। পরবর্তীতে হচ্ছে যায় আবার দেখে এইগুলা খুঁজা মানে চুরি করা এমন সিস্টেম আর কি, শীতগুলো ভিতরে ঢুকা আর কি এমন একটা অবস্থা আর কি। কিন্তু পরবর্তীতে হচ্ছে যায় কাজ হচ্ছে না কোনো, প্রতিদিন এই রেগুলার এই কাজটা হচ্ছেই, কিন্তু তারা ধরতে পারতেছে না, চুরও না, চোর থাকলে তো হয়তো বা কোনো একটা করতে, রেগুলার আসতে না, এইভাবে 4-5 দিন কেন আসে। ওরা আবার একটা ভালো হুজুর দেখায়, হুজুর আসে আইসা পরবর্তীতে দেখা আবার মামিরা একটা রুমের ভিতরে নিয়ে যায়, রুমের ভিতরে নিয়ে সবাইকে বের করে দিয়ে আর একজনকে থাকতে বলে। থাকার পরবর্তীতে কি জানি পড়ছিল, দোয়া পড়ছিল, মানে রুম অন্ধকার কইরা কাছের বোতল দিয়ে 4টা বাড়ির মানে রুমের চারপাশে 4টা বোতল গাড়ছে, এই বোতল কি জানি ছিল ওটা বলতে পারি না সঠিক মনে নেই। পরবর্তীতে দোয়া পড়লো, দোয়া টোয়া পইরা পরবর্তীতে মামির ওই জায়গায় জিন হাজির করা এমন কিছু একটা করছিল আর কি। পরে জিজ্ঞেস করছিল কেন মামিকে আর কি ডিস্টার্ব করতেছে। পরবর্তীতে মামির মুখ থেকেই ওরা বলে
ও আমাদের খাবার কিনে নিছে, মানে হচ্ছে যে ওই যে রিক্সা দিয়ে যাওয়ার সময় তার বাপের বাড়ি যাওয়ার সময় যে খাবারগুলো ছিল ওইগুলো পড়ে গেছিলো, পরে আবার তুইলা নিয়ে আসছিল, মানে ওই কথা বলতেছে আর কি। ওরা তার খাবার কেড়ে নিয়েছে এমন একটা বোঝাচ্ছে। পরবর্তীতে হুজুর অনেক জিজ্ঞাসাবাদ করার পরবর্তীতে বললো হ্যাঁ আমরা চলে যাব। চলে যাওয়ার জন্য হচ্ছে যে তিনটা পান, একটা ব্রহ্মপুত্র নদ আছে আর কি, এই নদীর ভিতরে এক ডুবে যায় তিনটা পানের বটা কেটে, মানে বটাগুলো উপরে ভাসার আগে তার উপরে আসতে হবে, মানে হচ্ছে রাত্রে 12টার পরবর্তীতে এই ঘটনাটা করতে হবে আর কি। পরবর্তীতে হচ্ছে যে মামা এই কাজগুলো সাহস করে করার পরবর্তীতে যাই নদীর পাড়ে যাই, তিনটা পান নিয়ে একটা গেছি নিয়ে যাই। যাওয়ার পরবর্তীতে রাত্রের 12:30টার দিক দিয়ে হচ্ছে যে নদীতে নামার পরবর্তীতে ওইগুলো আর কি কাটে, বটাগুলা কাইটা আবার বাইসে আসে উপরে, পরে আইসা হুজুরের সাথে নিয়ে আবার বাড়িতে যাওয়ার পরবর্তীতে হচ্ছে পানি পড়া দেয়, 2-3টা তাবিজ দেয়, বলে কিছু হবে না, কয়েকদিন দেখেন ঠিক হয়ে যাবে। পরবর্তীতে হচ্ছে এইভাবে 5-6 দিন যাওয়ার পরে দেখে কিছুই হয় না, পরবর্তীতে আবার ঠিক হয়ে গেছে। এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট ঘটনা। You never were alone. Juju আসছে. You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Food.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। আর এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মুস্তাফা আলম রোমান। মুস্তাফা আলম রোমান ইজ আ ভেরি গুড স্টোরি টেলার, এবং আমাদের যে নতুন স্টাইল ভূত.com যে কয়জন নিয়ে এসছেন তারা একেবারে শুরুর দিকে হচ্ছে মুস্তাফা আলম রোমান। আপনারা সবাই জানেন যে তানভীর তুষার, মুস্তাফা আলম রোমান অদ্ভুত ধরনের একটা স্টাইল নিয়ে এসছেন। ঠিক একইভাবে তানভীর তুষার এবং মুস্তাফা আলম রোমানের সাথে সাবিত এবং সিফাতও আলাদাভাবে একটা স্টাইল নিয়ে এসে সবার মনে জায়গা করে নিয়েছে। তো এই যে আমাদের স্টাইলগুলো, এগুলো কিন্তু ডিফারেন্ট, এবং এই স্টাইল কিন্তু আমার আগের শোতেও আসলে ছিল না। ভূত FM এর কথা বলছি আমি, সেখানেও কিন্তু ছিল না। যাই হোক, আমরা চলে যাব সরাসরি ঘটনায়। তানভীর তুষার যেমন আজকে এসছে, মুস্তাফা আলম রোমান এসছে, সাবিত সিফাত আসতে পারেনি, কিন্তু রাকিব এসছে এখানে, এবং আরও অনেকের সাথে আমাদের কথা হচ্ছে, রাইট? সো আমরা এখন মুস্তাফা আলম রোমানের সাথে কথা বলবো। মুস্তাফা আলম রোমান, আমরা ঘটনায় যাব এবং আপনার অনুভূতি জানবো, সবকিছুই হবে। আমরা আর দেরি করতে পারছি না, সরাসরি চলে যাচ্ছি মুস্তাফা আলম রোমানের কাছে। মুস্তাফা আলম রোমান, কেমন আছেন এবং এতদিন পরে স্টুডিওতে এসে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আজকে অনেকদিন পরে আবার স্টুডিওতে আসলাম, প্রায় 1.5 বছর পরে। তো খুব ভালো লাগছে, আশা করি সামনেও খুব তাড়াতাড়ি আবার স্টুডিওতে আসবো। ওকে, ঘটনাটি মূলত আমার এক বন্ধুর সাথে ঘটে, আমাদেরই ব্যাচমেট। তো এটা মূলত 2022 সালের দিকের ঘটনা। তখন রমজান মাস ছিল, এপ্রিল মাসে, হয়তো হ্যাঁ এপ্রিল মাসের দিকে মূলত ঘটনাটি ঘটে। মেইনলি আসলে আমার যে ফ্রেন্ডের সাথে ঘটনাটি ঘটে, তো তার কিছু প্রবলেম ছিল। প্রবলেমটা এরকম যে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম, অ্যান্ড মানে তার কি বলা যায় এটাকে, আসলে বদ অভ্যাস ছিল কিছু আসলে। তো এইটার জন্যই মানে অনেকে আসলে তাকে পছন্দ করতো না, বা তার সাথে মিশতো না, বা এরকম কিছু প্রবলেম ছিল তার আসলে। তো আমরা হঠাৎ করে ওই রোজার মাসে দেখলাম যে রোজার মাসের শুরুর দিকে তার বিহেভিয়ারে কিছু চেঞ্জ, মানে সে হঠাৎ করে মানে সেই বদ অভ্যাসগুলোকে ত্যাগ করে মানে ধর্মের পথে আসা, বা নামাজ পড়া, রেগুলার মানে সবার সাথে ভালো ব্যবহার করা, ক্লাস করা। সে মানে যেখানে রেগুলার ক্লাস করতো না, সবার সাথে খুব একটা ভালো বিহেভ করতো না, বা তার কিছু বদ সঙ্গ ছিল, খারাপ সঙ্গ ছিল, তো এগুলো সে অ্যাভয়েড করতেছে। তো আমরাও বেশ খুশি যে না ঠিক আছে, ফ্রেন্ড সে আস্তে আস্তে ভালোর পথে থেকে যাচ্ছে, আমরাও তাকে অ্যাপ্রিসিয়েট করি বিষয়গুলো। তো আমার সাথে যেহেতু ভালো ফ্রেন্ডশিপ ছিল, খুব ক্লোজ ছিলাম আমরা শুরুর দিক থেকেই, তো সে আমার সাথে শেয়ার করে যে আসলে মানে বিষয়গুলো কি, বা তার এত পরিবর্তন কিভাবে। সে নিজেই আমাকে একদিন জিজ্ঞেস করে যে আসলে দেখ বন্ধু, আমার মাঝে যে এই পরিবর্তনগুলো, এটা কি তুই লক্ষ্য করতে পারছিস, বা আমাকে কিছু কি মনে হচ্ছে যে আমি যে পরিবর্তন হচ্ছি, বা এরকম কিছু একটা। তো বললাম যে হ্যাঁ, আসলেই শুধু আমি না, এটা সবাই লক্ষ্য করছে, এবং এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। আর এটা হলো কিভাবে, এটা যখন জানতে চাই তখন বলে যে দেখ আসলে আমার তো ফ্যামিলির কিছু প্রবলেম আছে, অ্যান্ড আমার হচ্ছে এক ফ্রেন্ড আছে, তো
তো তার পরিচিত একজন হুজুর আছে, তারা বিভিন্ন সময় সেই হুজুরের কাছ থেকে হেল্প নেয়, তার পুরো ফ্যামিলি সেই হুজুরের কাছ থেকে হেল্প নেয়। তো সেই ফ্রেন্ডের সূত্রে আমি আসলে মানে সে জানে যে আমার এই ধরনের প্রবলেমগুলো আছে, অ্যান্ড সে আমাকে অফার করে যে তুই আসলে সেই হুজুরের সাথে কথা বল, ইনশাল্লাহ উনি তোকে সাহায্য করতে পারবে। তো এরকমটা বলার পরে আমার ফ্রেন্ড আসলে তার ফ্রেন্ডের সাথে সেই হুজুরের সাথে দেখা করে, এবং হুজুর তাকে দেখেই বলে দেয় যে বাবা তোমার তো এই সমস্যা আছে। আমি সেই ফ্রেন্ডের নাম নিচ্ছি না, আমার যে ফ্রেন্ডের সাথে ঘটনাটি ঘটে আমি তার নাম নিচ্ছি না এই মুহূর্তে, কারণ আচ্ছা আমি এটা পরে বলবো আসলে তার নামটা কি, বা আমি পরবর্তীতে আপনাদের জানাবো। তো যাই হোক, সে হচ্ছে সেই হুজুরের সাথে কথা বলে, হুজুর তাকে বলে যে দেখো তোমার তো এই সমস্যা, এটা থেকে যদি তুমি বেরিয়ে আসতে চাও তাহলে মানে কিছু প্রসেস আছে, আমি তোমাকে হেল্প করতে পারবো, বাট এটা একটু লেন্থি প্রসেস। তো আমার ফ্রেন্ড আসলে সেও চাচ্ছিল যে সেই খারাপ জিনিসগুলো থেকে বেরিয়ে আসবে। তো সে বলে ওকে, আমি আসলেই সাহায্য প্রার্থনা করছিলাম এবং আপনার সাহায্য পাচ্ছি, আমি চাই যে আপনি আমাকে সাহায্য করুন। তো পরবর্তীতে উনি বলেন যে আসলে দেখো এটা তো মানে নর্মাল কিছু না, মানে তোমার যে সমস্যাটা এটা কাটিয়ে উঠতে একটু মানে টাইম লাগবে। তো তারপরেও আমি তোমাকে মানে ছোটোখাটো একটা টোটকা তোমাকে দিয়ে দিচ্ছি। তো আপাতত আমি তোমাকে একটা বাটিতে পানি দেবো, তো তুমি সেই পানিটা হাতে নিয়ে তোমার আম্মুর নাম বলবে। তো তোমার আম্মুর নাম বলার পরে আমি একটা সূরা পড়ে সেটাতে ফু দিলে তুমি পানিটা খেয়ে নিবা, দেখবা আস্তে আস্তে তোমার বেটার ফিল হচ্ছে। তো পরবর্তীতে বিভিন্ন প্রসেস করে, এটা করে সেটা করে, অ্যান্ড দেন তারপর থেকে আস্তে আস্তে সে সুস্থ হয়। তো সে যখন আমাকে ঘটনাটা বলে যে মানে হুজুর তাকে এগুলো বলছে বা এগুলো করাইছে, তখন আমার মাথায় ক্যাচ করে যে আসলে এটা তো ঠিক না। মানে ঠিক না কিভাবে, যে একজন মানুষ যতই ভালো হোক, সে যতই আপনাকে সাহায্য করুক, মানে ইসলামিক দিক থেকে হোক বা এই ধরনের সুপার ন্যাচারাল যে বিষয়গুলো আছে এইগুলো দিক থেকে হোক, কখনোই সে আপনাকে আপনার মায়ের নাম জিজ্ঞেস করবে না। যখনই সে আপনাকে আপনার মায়ের নাম জিজ্ঞেস করবে যে তোমার মায়ের নাম দিয়ে শুরু করো, তখন এই জিনিসটা প্রায় ব্ল্যাক ম্যাজিকের দিকে চলে যায়। তো এই জিনিসটা আমাকে যখন মানে তখন একটু ভাবিয়ে তোলেন, আমি তাকে বলি যে দেখো বন্ধু, বিষয়টা তো এরকম, তো যে বাটিতে তোমাকে পানি পান করিয়েছে সেই বাটিতে কি আরবি কিছু লেখা ছিল? তো সাথে সাথে বলতেছে হ্যাঁ ছিল। তো বললাম দেখো এই বিষয়গুলো কিন্তু নেগেটিভ দিকে যাচ্ছে। তো পরবর্তীতেও আসলে বিশ্বাস করতে চাচ্ছিল না, কারণ যেহেতু সে বেটার ফিল করছে অ্যান্ড আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছেন, সে আসলে আমার কথা বিশ্বাস করতে চাচ্ছিল না ওই মুহূর্তে। আমরা খুব ক্লোজ ফ্রেন্ড, বাট সে একটু মানে ডাউটে ছিল যে আসলে এরকম হইতে পারে কিনা। তো পরবর্তীতে বললাম যে আসলে তোমাকে আর কি কি দিছে, তোমাকে কি খাওয়ার জন্য কিছু দিছে কিনা? তো বলতেছে হ্যাঁ আমাকে আসলে একটা ট্যাবলেটের মতোই দিয়েছে, কয়েকটা দিয়েছে আর কি। ট্যাবলেটের ওটা নাকি গাছের শিকড় দিয়ে তৈরি। তো উনি মানে ওই হুজুর ওকে বলছিল যে এটা গাছের শিকড় দিয়ে তৈরি, এটা তুমি প্রতিদিন রাতে একটা করে খাবা, দেখবা তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছ। তো আমি বললাম তুমি আমাকে জিনিসটা দেখাও। তো পরবর্তীতে ওর রুমে গেলাম, সে ড্রয়ার থেকে বের করে আমাকে জিনিসগুলো দেখালো। তো ওই ট্যাবলেটগুলো ছিল একদম কালো, ছোট ছোট গোল। তো আমি বললাম যে দেখো একটা, যেহেতু তুমি তোমার বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি আজকে এবং কালকে রাতে এই ওষুধটা খেও না, এটা না খেয়ে তুমি দেখো যে পরবর্তীতে কি হয়। তো বলা আচ্ছা ঠিক আছে, যেহেতু তুই আমার এত ক্লোজ ফ্রেন্ড, এত শিওর হয়ে তুই বলতেছিস আমাকে, এত কনফিডেন্ট হয়ে তুই বলতেছিস, তো ঠিক আছে আমি একবার ট্রাই করবো। তো পরবর্তীতে সে ওই রাতে খায়নি, পরের দিন রাতেও খায়নি। সে তখনও ঠিকঠাক ছিল, বাট পরের দিন রাতেও সে খায়নি। তৃতীয় দিন রাতে তার ফ্রেন্ড তাকে কল করছে, মানে যে ফ্রেন্ডের মাধ্যমে সে সেই হুজুরের কাছে গেছিল, সেই ফ্রেন্ড তাকে কল করে বলতেছে যে কি ব্যাপার, তুই নাকি এই ওষুধগুলো খাচ্ছিস না, ডিরেক্ট এইভাবে বলছে। তো সে তো একটু মানে হকচকাই গেছে যে আসলে আমার ফ্রেন্ড জানলো কিভাবে। তো বলতেছে তুই জানলি কিভাবে? বলতেছে হুজুর তো আমাকে ফোন করে বললো যে দেখো যাওয়া, মানে সে তো এই যে জড়িবুটিগুলো যেগুলো আমি দিছি সেগুলো তো সে রেগুলার নিচ্ছে না, তো এগুলো যদি সে কন্টিনিউ না করে তাহলে কিন্তু পরবর্তীতে তার প্রবলেম হবে। তো সেই জন্য আমি তোকে একটু মানে আগাম জানিয়ে দিলাম যে দেখ তুই ওষুধগুলো রেগুলার নেই। তো তার ফ্রেন্ডের সাথে কথা বলার পরে সে আমার কাছে এসে বলতেছে দেখ হুজুর তো এই যে এই জড়িবুটির কথাগুলো বলছে আমার ফ্রেন্ডকে, তো আমার ফ্রেন্ড তো বলতেছে যে এই ব্যাপার, এটা যদি আমি না নিই পরবর্তীতে নাকি সমস্যা হবে। তো আমি বললাম যে তাহলে দেখো তুমি যে জিনিসগুলো খাচ্ছ না সেই ইনফরমেশনটা কিন্তু তার কাছে আছে, আর আমি কিন্তু তোমাকে জিনিসগুলো আগেই বলছিলাম। তো এটা যদি আসলেই ভালো কিছু হইতো তার কিন্তু কিছু যায় আসতো না, এর পেছনে তার একটা স্বার্থ আছে, সেই জন্য সে তোমাকে নক করছে। তো পরবর্তীতে সে আস্তে আস্তে জিনিসগুলো বোঝে এবং একটু ওয়েট করতে থাকে আসলে, যে দেখি আর একটু দেখি যে কি হয়। 4 দিন 5 দিন পরে সেই হুজুর নিজে তাকে কল করে এবং বলে যে তুমি আমার সাথে দেখা করো, আমি তো নতুন গাড়ি কিনেছি, চলো আমরা একসাথে ঘুরে আসবো একদিন, তুমি আমার বাসায় আসো একদিন। তো সে আমাকে পরবর্তীতে ইনফর্ম করে যে হুজুর নাকি তাকে এইসব কথা বলছে। তো আমি বললাম যে দেখো সে তোমাকে কাছে ডাকার চেষ্টা করছে, নিশ্চয়ই তার একটা স্বার্থ আছে, অ্যান্ড তোমাকে যখন সামনাসামনি পাবে সে হয়তো এমন কিছু করবে বা এমন কিছু তোমাকে খাইয়ে দেবে যেটা পরবর্তীতে তোমার কোনো ক্ষতি হইতে পারে। তো সে বলতেছে তাহলে আমি এখান থেকে বের হবো কিভাবে?
তো পরবর্তীতে আমি কিছু মানুষের সাহায্য নিয়ে তাকে মানে বিভিন্ন উপায়ে ইসলামিক যে রীতিগুলো আছে এই ধরনের বিষয়গুলো থেকে বের হয়ে আসার, তো আমি বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে তাকে আসলে এই জায়গাগুলো থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করি। এবং আমি যখন তাকে এই জায়গাগুলো থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করি, এই সময়টাতে অনেক সমস্যা হয়। এটা যারা আমি যে হলে থাকি সেই হলের কিছু ফ্রেন্ড আমাকে সাহায্য করেছিল, এই যে জাহিদও ছিল এই প্রবলেমগুলোর সময়, সেও বিভিন্নভাবে সাহায্য করেছে, সে জানে বিষয়গুলো আসলে কি। তো যাই হোক, অনেক সমস্যা হয়েছে। অ্যান্ড রোজার মাসে অনেকে বলে যে যাদের সাথে এই ব্ল্যাক ম্যাজিকের ঘটনাগুলো ঘটে রোজার মাসে হয়তো বা এগুলো একটু কম ঘটে বা এরকম কিছু একটা, বাট আমি আসলে এই জিনিসটা লক্ষ্য করিনি। আমার চোখের সামনে যে জিনিসগুলো ঘটেছে এটা বলতে পারেন এক্সট্রিম লেভেলের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হই। এবং সেই হুজুর নাকি মাঝে মাঝে, এখন সে আমাকে বলে, আমার ফ্রেন্ড এখনও আমাকে বলে যে সেই হুজুর মাঝে মাঝে তার স্বপ্নে এসে বলে যে তুমি আমার কাছে ফিরে আসো, নয়তো পরবর্তীতে তোমার কিন্তু বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো এখানে মাঝখানে যে ঘটনাগুলো ঘটে তার মধ্যে থেকে কয়েকটা জিনিস আমি একটু উল্লেখ করি। যে ফ্রেন্ডের মাধ্যমে সে সেই হুজুরের কাছে গিয়েছিল বা হুজুরের সাথে দেখা করেছিল, সেই ফ্রেন্ডের মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পড়ে, মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পড়ে। এবং এটা তখনই হয় যখন তারা ক্লোজ আসে, দেখা করে, মানে সেই দুই ফ্রেন্ড যখন দেখা করে, হাই হ্যালো বা কথাবার্তা, দুজনের বাসায় যাচ্ছে, তারা যখন ক্লোজ আসে তখনই হচ্ছে তার নাক দিয়ে রক্ত পড়ে। এটা বিভিন্ন ডাক্তারকে দেখানো হয়েছে, বিভিন্ন অনেককেই দেখানো হয়েছে, বাট এটার কোনো সলিউশন আসলে তারা দিতে পারেনি। পরবর্তীতে আমার যে সোর্স, আমি যার সাথে কথা বলে বা যার সাহায্য নিয়ে আসলে আমার ফ্রেন্ডকে সাহায্য করেছিলাম, তো তার সাথে আমি কথা বলি এবং সে বলে যে দেখো, সব কিছুরই তো একটা সাইড ইফেক্ট আছে বা সব কিছুরই তো একটা ভালো মন্দ দিক আছে, কিছু পেতে হলে কিছু তোমাকে দিতে হবে। তো এটা ধরে নাও একটা সাইড ইফেক্ট। তো সে যদি মানে কিছু প্রসেস বলে দেয় আমাকে, বলে যে সে যদি এভাবে সদকা দেয় তাহলে হয়তো তার এই সমস্যাটা মিটে যাবে ইনশাল্লাহ। তো আমি পরবর্তীতে জানাই তাদেরকে বিষয়টা এবং আস্তে আস্তে তারা এই বিষয়গুলো আমলে নেয় এবং সদকা দেয়। তো বিভিন্ন উপায়ে তারা জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তো এখানে একটা বিষয় আছে যে যেহেতু সেই হুজুরের একটা খারাপ ইন্টেনশন ছিল, তো এখানে কিন্তু আমার ফ্রেন্ডের যে ফ্রেন্ড যার মাধ্যমে সে হুজুরের সাথে দেখা করেছে, তার ফ্যামিলিরও কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছিল আস্তে আস্তে। তারা প্রায় 1.5 বছর ধরে সেই হুজুরের শরণাপন্ন ছিল এবং বিভিন্নভাবে তাকে আর্থিকভাবে সাহায্য করছিল। তো তাদের বিভিন্ন ক্রাইসিস আসছে। যেমন আমি যদি খুব সহজ ভাষায় একটা উদাহরণ দিই, আপনারা হয়তো অনেকেই ক্রিস 3 মুভিটা দেখছেন। তো ওখানে কিন্তু নিজেই মানে ভাইরাস ক্রিয়েট করতেছিল অ্যান্ড নিজেই সেটা অ্যান্টিডোট ক্রিয়েট করে মানে সেটা মানুষদের মাঝে বিলিয়ে দিচ্ছিল। এখানেও সেই হুজুরের রোলটা ছিল কিন্তু ওই রকমই। তিনি নিজেই সমস্যা ক্রিয়েট করছিলেন, তার কাছে যারা সাহায্য নিতে আসতেন, এবং তাদেরকে 1 মাস 2 মাস 3 মাস পরে যখন তাদের সমস্যাটা বেড়ে যেত আবার আসতো এবং তিনি সমস্যাটা সমাধান করে আবার পাঠিয়ে দিতেন। আবার 3 মাস 4 মাস পরে তাদের সমস্যাটা হতো, আবার পরবর্তীতে তিনি সেটা সমাধান করতেন। এভাবে আস্তে আস্তে আসলে তিনি মানুষের বিশ্বাসটা অর্জন করেন এবং পরবর্তীতে আর্থিকভাবে মানে তাদেরকে আসলে তাদের কাছ থেকে আর্থিক সহায়তা নেন বিভিন্নভাবে। তো তাদেরও কিছু ঘটনা আছে, ঘটনাগুলো অনেক বড়। ইনশাআল্লাহ সামনের এপিসোডে বা অন্য কোনো এপিসোডে আমি ঘটনাগুলো শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ, যে ফ্রেন্ডের কথা বললাম এবং আমার ফ্রেন্ডের কথা বললাম, তারা দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং মাঝে মাঝে সেই হুজুর আসেন, তাদের স্বপ্নে আসেন এবং বলেন যে যদি তোমরা আমার কাছে ফিরে না আসো পরবর্তীতে কিন্তু তোমাদের সমস্যা হবে। তো এখানে আমি ছোট্ট একটা জিনিস মিস করে গেছি যে জিনিসটা, যে জিন মানে যে জিনের মাধ্যমে তিনি তাদের ক্ষতি করছিলেন, মানে হুজুরটা আমার ফ্রেন্ডদের ক্ষতি করছিলেন, তাকে বিভিন্ন উপায়ে বোতলবন্দি করে সেটাকে কোথাও একটা ফেলে দেওয়া হয়েছে এবং সেটা আমার ফ্রেন্ডের মাধ্যমেই করা হয়েছে। তো এখানে একটা বিষয় আছে যে সেই জিনটা যদি কখনো কারো মাধ্যমে সেই বোতল থেকে বেরিয়ে আসতে পারে তাহলে হয়তো বা আমার ফ্রেন্ডের কোনো ক্ষতি হতে পারে এবং সাথে যে হুজুর তারও কোনো ক্ষতি হতে পারে। তো ইনশাল্লাহ আমরা আশা করি যে এরকমটা হবে না। আর আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন যেন আমি, আমার ফ্রেন্ড বা যারাই পৃথিবীতে যত মানুষ এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা হয়েছেন বা মানে হতে পারে, তাদের জন্য আপনারা দোয়া করবেন যেন তারা সবসময় সুস্থ থাকেন এবং ভালো থাকেন। তো আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে আগামী কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক টু ভূত.com। আশা করছি আপনারা সবাই ভালো
ভালো আছেন আর ভালো তলে আছেন। আরও একবার আমরা স্টুডিও এপিসোডে ফিরে আসলাম এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন তানভীর তুষার। প্রথমে জেনে নেব তানভীর তুষারের কাছ থেকে যে তানভীর তুষার এতদিন পরে স্টুডিওতে আসতে পেরে আপনার কেমন লাগছে? ভাই, এতদিন পরে আবার স্টুডিওতে আসতে পেরে অনেক ভালো লাগছে আমার, যে আবার সেই আগের মতো করে স্টুডিওতে এসে ঘটনা বলা, এই জিনিসটা অনেক এনজয় করতেছি ভাই। অলরাইট, তাহলে আমরা কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাবো। তবে তার আগে আপনার কাছ থেকে জেনে নেব যে ঘটনাটি আপনি কোথায় কিভাবে সংগ্রহ করেছেন এবং কি বিষয়ে ঘটনা বলবেন, তারপরে আপনি আপনার ঘটনা শুরু করবেন। চলুন, আমরা জানি সবাই অধীর অপেক্ষা করছেন তানভীর তুষারের ঘটনার জন্য। আমরা চলে যাই আমাদের খুবই ট্যালেন্টেড স্টোরি টেলার তানভীর তুষারের কাছে। আচ্ছা ভাই, আমি আজকে যে স্টোরিটা বলবো এটা আমার গ্রামের বাড়ির একটা স্টোরি, আমার এক চাচার সাথে ঘটে যাওয়া। তো এই স্টোরিটা মূলত একটু অগোছালো, মানে ওনার সাথে 3টা ঘটনা ঘটে, এই 3টা ঘটনা নিয়েই। এইটা ওই রকমভাবে খুব ভয়ঙ্কর না, কিন্তু একটু অদ্ভুত টাইপের আর কি। তো উনি ছিলেন একজন কৃষক। তো কৃষক থাকা অবস্থায় উনি যেটা করেন, ওনাকে রাত্রেবেলা একদিন ওনার জমিতে সেচ দেওয়ার প্রয়োজন পড়ে। তো ওই সময় গ্রামে, এটা 1990 সালের দিকের ঘটনা, তো ওই সময় গ্রামে এইভাবে কোনো মেশিন ছিল না বা কারেন্টও ছিল না, যার কারণে হাত দিয়ে পানি সেচ দিতে হতো। তো উনি যেটা করেন, ওনার এক ভাই ছিল, ছোট ভাই। তো ওনার ছোট ভাইকে বলে যে আপনি রাত্রিবেলা আমাকে ডাকবেন, সকালবেলা আমরা 2জন মিলে পানি সেচতে যাব। তো ওই ছোট ভাই যেটা করে, ওনাকে ফজরের নামাজের একটু আগে ডাকতে বলে। তো ডাকার পরে ছোট ভাই এসে ওনাকে একটা ডাক দেয়, দেওয়ার পরে উনি ছোট ভাইয়ের সাথে বের হয়ে যায়। তো বের হয়ে যাওয়ার পরে সেই সময় গ্রামে ওনারা একটা বলে 2 প্রান্তে 2টা দড়ি দিয়ে বেঁধে, সেই দড়িতে বেঁধে ওই বোল 2টা 2 পাশে ধরে 2জনে পানি সেচত। তো এইভাবে ওনারা বোল নিয়ে হাঁটতে থাকে জমির দিকে। তো বাড়ি থেকে ওই জমিটার দূরত্ব প্রায় 10 মিনিটের মতো ছিল, এবং ওই জমির আশেপাশে কোনো বাড়ি ছিল না, একটা পচা ডোবার পাশে ওনাদের জমিটা ছিল। তো ওই ডোবা থেকেই মূলত পানি তুলে ওই জমিতে সেচ দিত। তো ওনারা যখন যায় তখন ঠিক কয়টা বাজে এটা উনি বলতে পারে না। তো ওইখানে যাওয়ার পরে ওনারা যেটা করে, পানি সেচতে শুরু করে, এবং পানি সেচার এক পর্যায়ে উনি ওনার ছোট ভাইকে কিছু প্রশ্ন করতে থাকে, এমনিতেই কিছু কথা বলতে থাকে, কিন্তু ওই পাশ থেকে আসলে ভাই ওই রকম ভেবে কোনো উত্তর আসে না। তো এই উত্তর না আসার কারণে উনি তখন বলে যে কি রে, তুই আসিস না কি, তুই পানি সেচতে আসছিস, কিন্তু আমার সাথে তো ওইভাবে কোনো কথা বলতেছিস না, তুই কি আসিস এখানে? তো উনি তখন কোনো কথা বলে না। তো না বলার কারণে ওই বড় ভাইটা যেটা করে, উনি ওই পাশে বোলটা রেখে ওনার ছোট ভাইয়ের ওই দিকে যাওয়া শুরু করে। তো দেখে যে ওই পাশে আসলে কেউ নেই, ওই দড়িটা অটোমেটিকলি বাতাসে ভাসতেছে। তো উনি তখন ব্যাপারটা দেখে খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ওইখান থেকে একটা দৌড় দিয়ে বাড়িতে আসে, এবং বাড়িতে আসার পরে উনি বাড়ির উঠোনে এসে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তো তারপরে অজ্ঞান হওয়ার পরে সকালবেলা ওনার যখন জ্ঞান ফিরে আসে, তখন উনি জানতে পারে যে ওই ছোট ভাই ওনার সাথে মাছ ধরতেই যায়নি, উনি কার সাথে মাছ ধরতে গেছে বা একটার আগে উনি বের হয়ে গেছে, এরপরে আর উনি কিছু বলতে পারে না। তো এই ঘটনার পরে উনি রাত্রিবেলা বের হওয়া একদম বন্ধ করে দেন। এর প্রায় 6-7 মাস পরে আমাদের বাড়ির সামনে যে আলাই নদী ছিল, ওখানে বেশ বন্যা চলে আসে। তো বন্যার কারণে নদীতে প্রচুর মাছ হয়। তো উনি চিন্তা করে যে এই ঘটনা তো অনেকদিন আগে হয়ে গেছে, তো এই জিনিসটা উনি ভুলে যায়। তো এরপরে উনি যেটা করে যে ওই মাছ ধরতে যায় একদিন, ওই বাঁশ দিয়ে একটা চটকা জাল বলে, ওই জাল দিয়ে মাছ ধরে উনি। তো এই জালটা সাধারণত খুলে রাখা হইতো, এবং যখন মাছ ধরা হইতো তখন ওই বাঁশের সাথে নদীতে নেমে জালটা ফেলা হইতো। তো উনি জাল নিয়ে চলে যায় নামাজের আগে, ফজরের নামাজের আগে বের হয়ে যায়। তো জালটা নিয়ে উনি যখন নদীর পাশে যায়, ওনার ওই বাঁশ যেখানে ছিল ওইখানে যখন যায়, তখন দেখে যে একজন লোক নিচে পানিতে নদীতে ডুবতেছে অন্ধকারে। তো উনি ডাক দিয়ে বলে যে পাশে আরও একটা জাল আছে, ওই লোকের নাম ধরে ডাক দিয়ে বলে যে তুমি কি নদীতে নাকি? তো ওই পাশ থেকে উত্তর আসে যে হ্যাঁ আমি নদীতে। তো বলে যেহেতু তুমি নদীতে নামছো, তাইলে আমার জালটা একটু বাঁশের সাথে লাগাই দাও, আমি আর তাহলে পানিতে নামি না। তো ওই লোক বলে আচ্ছা ঠিক আছে, আপনি জালটা ফেলে দেন। তো এই চাচা যখন জালটা ওখানে ফেলে দেয় নদীতে, তো ওই লোকটা কি করে, জালের এক মাথা লাগায় আর এক মাথা লাগায়, 2 মাথা লাগায়, 4টা মাথা লাগাইতে হয় মোট, কিন্তু উনি 2টা মাথা লাগায় জালটা নদীর দিকে টানতে শুরু করে। তো এক পর্যায়ে দেখে যে ওনার যে বাঁশগুলো নদীর সাইডে মাটিতে গাড়া অবস্থায় ছিল, সেগুলো ভেঙে নদীর মধ্যে পড়ে যায়। তো উনি তখন চিন্তা করে যে কী ব্যাপারে এইরকমভাবে জাল টানতেছে কেন? তখন দেখে যে নদীর মধ্যে থেকে একটা ঘূর্ণনের মতো পানিতে একটা সৃষ্টি হয়, এবং ওই বাঁশ জাল সবগুলো ওর ভিতরে ঢুকতে শুরু করে। তো উনি তখন ভয় পেয়ে দৌড় শুরু করে। তো পাশে একটা প্রাইমারি স্কুল ছিল, উনি প্রাইমারি স্কুলের বারান্দায় যে ওঠে ভয়ে। তো তখন যেটা হয় যে ওই প্রাইমারি স্কুলের ভিতরে ভাইয়া যে
ব্রেঞ্চগুলো ছিল, এই ব্রেঞ্চগুলো তখন হচ্ছে একটার উপর আর একটা পড়লে যেরকম শব্দ হয় এইরকম শব্দ শুরু হয়। আর ওই প্রাইমারি স্কুলের চালা ছিল হচ্ছে টিনের, তো ওই টিনের চালাগুলো মনে হচ্ছিল যে বাতাসে এক পাশ থেকে খুলে আরেক পাশে চলে যাচ্ছে, কিন্তু ওই ঘরের বাইরে কোথাও বাতাস নেই, শুধুমাত্র ওই ঘরটাতেই এইরকম সমস্যা শুরু হয়ে যায়। তো উনি ওখানেও তখন থাকতে পারে না, উনি দৌড়ে তখন আবার বাড়ি চলে আসে। তো এরপরে ওনার বেশ কয়েকদিন জ্বর থাকে, জ্বর থাকার পরে উনি আবার সুস্থ হয়ে যায়। তো এরপরে উনি একা একার ওইভাবে রাত্রিবেলা বের হওয়ার সাহস পান না। একদিন উনি আবার ব্যবসা করতে শুরু করেন, তখন নৌকা নিয়ে ওই নদী দিয়ে ব্যবসা করতে পাশের একটা বাজারে যাওয়া লাগতো। তো তখন নৌকায় একটা ছোট ডিঙি নৌকা ছিল, ওই ডিঙি নৌকায় প্রায় ওনারা 7 থেকে 8 জন ব্যবসা করে রাত্রিবেলা গ্রামে চলে আসতো। তো ওই যে বাজারে ওনারা ব্যবসা করতে যেত ওখান থেকে আমাদের বাড়িতে আসতে ওই নৌকায় প্রায় আপনার হচ্ছে 2 ঘন্টার মতো টাইম লাগতো। তখন তো মেশিনের নৌকা ছিল না, ডিঙি নৌকা ছিল, এবং এটা বৈঠা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে আসা লাগতো। তো ওনারা একজন ওনাদের মাঝখানের ইলিশ মাছ কিনে একদিন হাট থেকে। তো ইলিশ মাছ কিনে ওনারা যখন বাড়ি আসে, এটা রাত্রে 8টার পরে নদীর একটা জায়গায় এসে ওনাদের নৌকাটা থেমে যায়। মানে ওনারা নৌকাটা এত জোরে চালাচ্ছিল, কিন্তু তারপরেও নৌকাটা ওনারা সরাতে পারছিল না। তো ওনারা ভাবে যে কি ব্যাপার, নৌকা এইভাবে তো কোথাও তো চড়ায় আটকে যাওয়ার কথা না, কারণ ওই নদীতে তো মাঝখানে কোনো চড়া নেই। এবং ওনারা যখন বাঁশ ফেলে দিচ্ছিল, বাঁশটা একদম নদীর তলদেশে যে পরিমাণ যাচ্ছিল তাতে চড়ায় আটকানোর কোনো কথা নেই, কিন্তু ওনারা নৌকাটা নিয়ে আসতে পারতেছিল না। তো পরে হঠাৎ নদীর মাঝখান থেকে একটা আওয়াজ ভেসে আসে যে ইলিশ মাছ নিয়ে তোরা যদি এখান থেকে যেতে চাস তাহলে যেতে পারবি না, মাছটা আমাকে দিয়ে যেতে হবে। তো তারপরে ওনারা বলে যে না, আমরা তো মাছ দিব না, আমরা যাবই। কিন্তু ওনারা প্রায় আধা ঘন্টা ওখানে আটকায় থাকে, নৌকা এক চুল পরিমাণ ওখান থেকে নড়াইতে পারে না। তো তারপরে ওনারা দেখে যে না, আসলে রাত হয়ে যাচ্ছে এবং কখন কি হয়ে যায় পানির উপরে। তো ওনারা পরবর্তীতে ইলিশ মাছটা নদীর পানির মধ্যে ছুঁড়ে ফেলে দেয়, এবং ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথে নৌকাটাকে মনে হচ্ছে যে কিছু একটা এমনভাবে ধাক্কা দিল যে এক ধাক্কায় প্রায় 15-20 হাত সামনে চলে আসে নৌকাটা। এরপরে ওনারা স্বাভাবিকভাবে বাড়ি চলে আসে। তো এরপর থেকে আমার ওই চাচা অনেক ভয় পেয়ে যায়। তো উনি এরপরে আর ওইভাবে রাতে কারো সাথেও বের হইতেন না। পরে একজন হুজুরকে দেখানো হয় ওনাকে যে আসলে এই সমস্যাটা কি। তখন হুজুর বলে যে উনি একটা নৌকা বানাইছিল, এবং ওই কাঠ যেগুলো ব্যবহার করছিল ওইটা কোনো একটা জিনের বাসস্থান ছিল, ওই গাছ কেটে সেই কাঠ দিয়ে নৌকা বানানো হয়েছিল। তো এই কারণে তখন থেকেই হচ্ছে ওই জিনটা ওনার উপরে, মানে ওনাকে মারার জন্য এই সব প্ল্যান করতে থাকে, কিন্তু আসলে কোনো কারণে হয়তো সফল হয় না। পরে ওই হুজুরের কথা অনুযায়ী ওই নৌকাটা ভেঙে ফেলা হয় এবং ওই কাঠগুলো সব আগুনে পুড়ায় ফেলা হয়। তারপর থেকে ভাইয়া আর ওনার সাথে এইরকম কোনো ঘটনাগুলো ঘটেনি। তো এই ছিল আমার ঘটনা। সবাইকে ধন্যবাদ। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। বলেছিলাম একটা স্পেশাল এপিসোড নিয়ে আসবো, এবং সেই স্পেশাল এপিসোড নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আরও একজন মানুষ, যিনি মাঝে মাঝে অনেকে লিখতে পারেন ভালো, অনেকে বলতে পারেন ভালো। তো রাকিবের স্টোরি আমার কাছে সবসময় শুনতে খুব ভালো লাগে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রাকিবের ঘটনায়। তার আগে জানিয়ে নেব রাকিবের কাছ থেকে যে রাকিব, আজকে স্টুডিওতে আসতে পেরে আপনার কেমন লাগছে? ভাইয়া ধন্যবাদ প্রথমে হচ্ছে আপনাকে, কারণ আপনি রাব্বি ভাইকে আপনি ইনস্ট্রাকশন দিয়েছেন। রাব্বি ভাই ওইভাবে হচ্ছে আমাদেরকে আবার হচ্ছে আপনাকে ভার্চুয়ালে কানেক্ট করে আমরা স্টুডিওতে আসতে পেরেছি। আর এটা আসলে এই স্টুডিওতে আসলে আমাদের একটা মানে পরিবারের বাসার মতো। তো আজকে এসে ভাই খুব ভালো লাগতেছে। অলরাইট, তো রাকিব আর দেরি না করে আমরা আপনার ঘটনা যাব। শুরুতে একটু অবশ্যই জানাবেন যে আজকের ঘটনাটি আপনি কিভাবে কালেক্ট করেছেন এবং কি নিয়ে ঘটনা, তারপরে আমরা সরাসরি ঘটনায় যাব। চলুন শুনে আসি রাকিবের ঘটনা। আচ্ছা, আমি ভাই স্টোরিটা হচ্ছে একটা নওগাঁ জেলার হচ্ছে একটা স্টোরি। তো আমি স্টোরিটা কালেক্ট করেছি হচ্ছে আমার এক খালুর কাছ থেকে। আমি আসলে গ্রামের নামটা মেনশন করে বলতে চাচ্ছি না, কারণ এখানে কিছু ব্যাপার আছে। আর আমি যার কাছ থেকে গল্পটা কালেক্ট করেছি, আমার খালু, উনি আসলে আমাকে অনেক কিছুই মানে নাম, তারপর লোকেশন হাইড করতে বলেছেন, দেখি এইগুলো আমি হাইড করতেছি। তো ঘটনাটি যে ব্যাপারটা সেটা হচ্ছে নওগাঁর একটা গ্রাম। ওই গ্রামে বেশ 2 জন হচ্ছে কবিরাজ টাইপের লোক থাকে।
তো ওরা হচ্ছে মোটামুটি মানে যেরকম গ্রামে দেখা যায় যে গ্রামে বা শহরে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রতিদ্বন্দ্বী থাকে, তো এই দুইজন কবিরাজ হচ্ছে ওরা হচ্ছে দুজনের প্রতিদ্বন্দ্বী। তো ব্যাপারটা যেটা হচ্ছে দাঁড়ায় সেটা হচ্ছে যে দুইজনেই হচ্ছে গ্রামে মোটামুটি অনেক ফেমাস। ওদের হচ্ছে অনেকে ওদের কাছ থেকে বিভিন্ন অসুখ বিসুখ বা হচ্ছে কোনো সমস্যা সলভের জন্য ওদের সাথে হচ্ছে দেখা টাকা করে। তো এক সময় যেটা হয়, একটা কবিরাজ, ওনার নাম হচ্ছে সুমন। তো ওই সুমন হুজুর উনি হচ্ছে প্ল্যান করে যে ওনাকে হচ্ছে আরও মানে একটু উনি আধ্যাত্মিক যে লেভেলের জিনিসগুলো নিয়ে উনি গবেষণা করে, উনি আরও এই জিনিসগুলো হাই লেভেলে গবেষণা করার জন্য প্ল্যান করে। তো এইসব প্ল্যান করার পথে ওনার কাছে বেশ কিছু হচ্ছে জিন থাকে, যে জিনগুলো হচ্ছে উনি দেখাশোনা করে বা ওনার সাথে থাকে, যাদের ইনস্ট্রাকশনে উনি বিভিন্ন ধরনের লোকজনকে আপনার তাবিজ বা হচ্ছে আরও বিভিন্ন কিছু দিয়ে থাকে। তো এরকম হচ্ছে এক জিন বলে যে গ্রামে বা উনি যদি কোথাও পিওর কোনো হচ্ছে তুলা রাশি লোক পায়, তাহলে হচ্ছে ওই লোক মানে লোক বা কোনো মানুষ বা মানে কোনো মহিলা বা পুরুষ পায়, তাহলে হচ্ছে উনি একটা মানে আরও পাওয়ারফুল একটা জিন কে উনি হচ্ছে মানে কন্ট্রোল করতে পারবে। তো এখন এইটা হচ্ছে যখন ওনার একটা জিন যখন ওনার সাথে এই কথাটা শেয়ার করে, উনি আসলে বিভিন্নভাবে একটু খোঁজ নেয় যে আসলে এর গ্রামে কোনো তুলারাশি লোক আছে কিনা। তো উনি হচ্ছে অনেক প্রায় 2-4 বছর থেকে এটা নিয়ে অনেক মানে ট্রাই করে যে মানে পিওর তুলারাশি লোক লাগবে। তো এখন পরবর্তীতে ওই গ্রামে একটা পাগলি ছিল। তো উনি ওই পাগলিটার সমস্যা হচ্ছে কি, রাত্রে হচ্ছে উনি বিভিন্ন ধরনের মানে কান্নাকাটি করতো, চিল্লাচিল্লি করতো। তো ওনাকে যখন সকালে গ্রামের লোকজন জিজ্ঞেস করতো যে আপনি সারাদিন ভালো থাকেন, কথাবার্তা বলেন না, আপনি মাঝরাতে এরকম হচ্ছে মানে পাগলামো করেন কেন, কান্নাকাটি করেন, চিল্লাচিল্লি করেন। তো উনি তো আসলে ওনার মাথায় একটু সমস্যা ছিল ওই মহিলাটার। উনি আসলে তো ওভাবে বলতে পারে না, বলে যে এরকম আমার ভয় লাগে, অনেক আজে বাজে জিনিস আমার কাছে আসে, আমাকে নিয়ে যাইতে চায়। তো এখন হুট করে হচ্ছে কবিরাজের আসলে একটু ওই কবিরাজের একটা খটকা লাগে যে আসলে এই মহিলাটা কী রাশি সেটা একটু আমাকে জানতে হবে। তো উনি হচ্ছে ওনার ওই জিনের সাথে কথা বলে যে এখানে কি করা যায়, মানে আমি কিভাবে বুঝবো যে ও পিওর তুলা রাশি। তো উনি তখন আরেকটা হচ্ছে মানে সন্ধান দেয়, সেটা হচ্ছে যে মানে একটা ওনার আরেকটা হচ্ছে ওই জিন বলে যে আমি মানে এমন একটা মানে আমি কোনো মানুষ বা হচ্ছে কোনো পশু পাখির মানে রূপ ধরে ওই মহিলার কাছে যাব না, আমি পুরো অদৃশ্য আকারে ওই মহিলার কাছে যাব। তারপরে যদি ওই মহিলা আমার কোনো কিছু আমি যে একটা অস্তিত্ব আছে বা আমি একটা জিন যে ওর সামনে আসছি যদি বুঝতে পারে, তাহলে বোঝা যাবে যে মহিলাটা হচ্ছে পিওর তুলা রাশি। তো তারপর আসিফ ভাই যেটা হয় সেটা হচ্ছে এরকম রাত্রিবেলা ওই হুজুরের হচ্ছে সুমন হুজুরের হচ্ছে জিনটা ওই পাগলি মহিলাটার কাছে যায়। যাওয়ার পর মহিলাটা অনেক চিল্লাচিল্লি করে, অনেক ভয় পায়, এবং মহিলাটা এত ভয় পায় ওই পাগলি মহিলাটা ওখানে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পর ওই হুজুর আবার ওনাকে হচ্ছে ঠিক করে, এবং গ্রামের লোকজনকে এমনি বলে যে আসলে উনি ভয় টয় পায়, তো আমি একটা কাজ করি, ওনাকে হচ্ছে আমি অন্য কোথাও রেখে আসি। তো গ্রামের লোকজন আসলে রাজি হয় না যে না, ওনাকে আমরা দেখি অনেক বছর থেকে গ্রামে থাকে, তা ওনার হচ্ছে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। তো তারপর আসলে ওই হুজুর মানে ওই জিনের সাথে হুজুরের কথাবার্তা হয়। তো ওই জিন বলে যে ওই মহিলাটার মানে শরীরের মধ্যে একটা হচ্ছে কোনো একটা জিন পজেস্ট করতে হবে, পজেস্ট করে মহিলাটাকে মেরে ফেলতে হবে। মেরে ফেলার পর মহিলাটার হচ্ছে মাথাটা হচ্ছে মানে হুজুরের লাগবে, মানে এইটার মাধ্যমে উনি একটা আরো পাওয়ারফুল হচ্ছে জিন উনি কন্ট্রোল করতে পারবে। তো এখন ওই হুজুর বিভিন্ন ধরনের হচ্ছে কুফরি কাজ করে মহিলাটাকে হচ্ছে আরো মানে পাগল বানিয়ে ফেলায়। তো এক পর্যায়ে ওই হুজুর সিস্টেমে মহিলাটাকে ঢাকায় হচ্ছে উনি মানে শিফট করে। ঢাকায় শিফট করার পর আসলে মানে ওই হুজুরের প্ল্যান ছিল যে যেভাবে হোক হচ্ছে ওই মহিলাটাকে মেরে ফেলবে। তো এক সময় একটা জিন পজেস্ট করার পর, যেহেতু মহিলাটা ওনার একটু মাথায় সমস্যা ছিল, তো জিন পজেস্ট করার পর ওই মহিলাটা আসলে নিজেই রেলে হচ্ছে ঝাঁপ দেয়। রেলে ঝাঁপ দেওয়ার পর ওনার আসলে রাসেল ভাই আমি একটু বর্ণনা দিই যে কীভাবে উনি মারা গেছেন। সেটা হচ্ছে ওনার বুকের উপর দিয়ে হচ্ছে রেল লাইনটা চলে গেছে। তো ওনার আপনার হচ্ছে মানে উনি 3 টুকরো হয়ে গেছে, মানে ওনার হচ্ছে বুকের এক সাইড, আপনার হচ্ছে মাঝখানে পেটটা একটা পার্ট হয়েছে, আর হচ্ছে ওনার 2 পা আর একটা পার্ট হয়েছে, মোট 3 পার্ট। তো উনি যখন রেলে কাটা পড়ার পর ওই মহিলা মানে আশেপাশে অনেক লোকজন তো জড়ো হয়, তো ওই মহিলা হচ্ছে মানে কান্নাকাটি করতেছিল। মানে উনি যখন কথা বলতেছিল কখনো ওনার ভয়েস পুরুষের মতো লাগতেছিল, কখনো ওনার ভয়েস মহিলার মতো লাগতেছিল, আর ওনার চোখ অনেক বড় বড় ছিল। তো কয়েক সেকেন্ডের মধ্যেই আসলে
মহিলাটা মারা যায়। তো মহিলাটা মারা যাওয়াটা রাসেল ভাই স্বাভাবিক, বাট ওই মহিলাটা যে মারা যায় ওনার চোখটা আর বন্ধ হয় না, চোখটা খুব বড়ভাবে খোলাই থাকে। তো এরপর তো পুলিশ আসে, পুলিশ আসার পর হচ্ছে লাশটাকে হচ্ছে নিয়ে যায় মর্গে নিয়ে যাওয়ার পর লাশটা হচ্ছে যখন পোস্টমর্টেম হয় আর হচ্ছে লাশটাকে যখন সেলাই করা হয়, তো তখনও যে ডোমরা ছিল ওই ডোমরা লক্ষ্য করে যে কে যেন আশেপাশে কথা বলতেছে, মানে গুনগুন কথা বলতেছে। যদিও ডোমরা হচ্ছে ওরা ওরা যখন এইরকম কাটাছেড়া করে ওদের অনেক প্রসেসিং আছে, কিন্তু তারপরও মানে যেখানে ডোমরাও একটু ভয় পেয়ে যায় যে আসলে কথা বলতেছে কে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আসলে মানে স্টিল এখনো ওই মহিলাটার চোখটা এরকম বড় লাল, তো মানে মানে চোখটা পুরো ওপেন। তো এটাতেও আসলে ডোমরা অনেক ভয় পায়, ওরা কোনোভাবে হচ্ছে লাশটাকে প্রসেসিং করে। তো এখন এই হচ্ছে মহিলার কোনো মানে সন্ধান পাওয়া যাচ্ছে না, যে আত্মীয়কে ঢাকার লোকজন জানেও না। তো এই ব্যাপারটা তো আসলে ওই সুমন হুজুর জানে। উনি কিছুদিন পর হচ্ছে আপনার পুলিশের সাথে যোগাযোগ করে, পুলিশকে বিভিন্নভাবে কনভিন্স করে যে এটা হচ্ছে আমার আত্মীয়, আমি গ্রামের বাড়িতে নিয়ে যাব। তো ওনাকে বিভিন্ন প্রসেসিংয়ে আসলে লাস্টটা ওনার কাছে হ্যান্ড ওভার করা হয়। তো হ্যান্ড ওভার করার পর রাসেল ভাই আসলে সুমন হুজুর খুব একটা ওরকম মানে টাকাওয়ালা লোক ছিল না, বরং টাকা পয়সা সেরকম ছিল না। তো উনি প্ল্যান করে যে লাশটাকে হচ্ছে ট্রাকে নিয়ে যাবে। তো উনি লাশটা যেহেতু বেশ কয়েকদিন হয়ে গিয়েছিল লাশটা মারা যাওয়ার, তো ওনার প্ল্যান ছিল যে লাশটাকে উনি হচ্ছে নিয়ে গিয়ে তারপর হচ্ছে মাথাটা মানে একটা খণ্ড করে বাকিটা হচ্ছে উনি কবর দিয়ে দেবে, আর এটা হচ্ছে গ্রামের লোকজনের অগোচরে, মানে গ্রামের লোকজনকে বুঝতে দেবে না। তো উনি আসলে বিভিন্ন ধরনের ট্রাক তারপর হচ্ছে বাসের লোকদের সাথে কথা বলে, কিন্তু সবাই যখন লাশটা দেখার পর আসলে খুবই ভয় পেয়ে যায়, কারণ মানে একটা লাশ চোখ খুলে আসে আর খুব বাজেভাবে হচ্ছে মানে ওনার মানে চাহনিটা ছিল লাশটার। তো পরবর্তীতে হচ্ছে একটা ট্রাক রাজি হয় যে ঠিক আছে লাশটা নিয়ে যাব। তো উনি একটু টাকা পয়সা ডিমান্ড করে, বাট ওনার পরবর্তীতে উনি রাজি হওয়ার পর উনি একাই হচ্ছে লাশটাকে পিছনে নিয়ে গাড়ি মানে ট্রাক সহ রওনা দেয়। তো হুট করে রাস্তায় যে সমস্যাটা হয় রাসেল ভাইয়া, ট্রাকওয়ালা লক্ষ্য করে পিছনে খুব হস্তাহস্তি হচ্ছে, মানে প্রচুর পরিমাণে হচ্ছে মনে হচ্ছে কেউ মারামারি করতেছে বা হচ্ছে কেউ মানে কোনো কিছু এরকম খুবই হচ্ছে। তো মানে ওদের গ্রামে কাছাকাছি চলে আসার পর তার ট্রাকওয়ালা তারপর হচ্ছে 2-3 বার হচ্ছে সুমন হুজুরকে ডাকেও যে আপনি আছেন কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। তো যখন দেখুন সারা শব্দ নেই, তখন হচ্ছে উনি গাড়িটা হচ্ছে থামায়। গাড়িটা থামানোর পর দেখে যে সুমন হুজুরের মানে ওনার সারা শরীরে অনেক ক্ষতর চিহ্ন, মানে মনে হচ্ছে যে কেউ ওনাকে অনেক আঘাত করেছে, আর লাশটা আসলে নেই, মানে লাশটা ট্রাকেই নেই। তো পরবর্তীতে হুজুরটাকে ট্রাক থেকে নামানোর পর হচ্ছে উনি প্রায় সেন্সলেস অবস্থায় ছিল। তো সেন্সলেস অবস্থা থাকার পর পরবর্তীতে হচ্ছে ওনার যখন জ্ঞান ফিরে, তখন ওনাকে উনি যেহেতু গ্রামের কাছাকাছি চলে গেছে, অনেক গ্রামের লোকজন ওনাকে চিনতে পারে। পরে গ্রামের লোকজন জিজ্ঞেস করে যে আসলে আপনি কোথায় গেছিলেন, বা এই ট্রাকওয়ালা বলতেছে আপনার সাথে লাশ ছিল, তো আপনি সত্য ঘটনাটা আমাদের খুলে বলেন। তখন উনি আসলে গ্রামের লোকজনের চাপে ভয়ে সব কিছু কাহিনী খুলে বলে। আর ট্রাকের ঘটনাটা উনি বলে যে আসলে উনি যে একটা জিন হচ্ছে ওই মহিলাকে মানে ওই মহিলার শরীরে হচ্ছে প্রজেস্ট করেছিল, আসলে এটা ওনার ওই জিন না, এটা আরেকটা জিন। কিন্তু ওই জিন আসলে কোনোভাবেই এই লাশটাকে ওনাকে নিতে দেয়নি, এবং ট্রাকে খুব বাজেভাবে হচ্ছে ওনার সাথে অনেক খারাপ আচরণ হয় বা ওনাকে অনেকভাবে আঘাত করে। তো এবং যে লাশটা ছিল, যে পাগলি মহিলাটা ছিল, ওই মহিলাটাই আসলে মানে ওনাকে বিভিন্নভাবে আঘাত করে। এবং কিন্তু মহিলাটা এখন মৃত একটা মহিলা, আসলে কিভাবে ওনাকে আঘাত করলো এটা আসলে মানে সুমন হুজুর মানে উনি ব্যাপারটা হচ্ছে নিজেও একটু কনফিউজ ছিল। তো এইটাই ছিল রাসেল ভাই আমার ঘটনা। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে।
ট্যালেন্টেড একজন ছেলে, এবং আপনারা সবাই জানেন রিফাত, এবং রিফাতের সাথে আপনাদের পরিচয় অনেক দিনের, আমারও পরিচয় অনেক দিনের, অনেক একদম শুরু থেকে রিফাত আমাদের সঙ্গে আছে। তো রিফাত আজকে স্টুডিওতে এসছে। রিফাত মাঝখানে মাঝে মাঝে হয়তো হারিয়ে যায়, কিন্তু এখন আবারও ফিরে এসছে রিফাত, এবং খুব মনোযোগ দিয়ে ফুল সুইং এসে কাজ করছে ফুড.কমের সাথে। সুতরাং দেখবেন যে সামনে অনেক চমক ঘটবে এবং সব কিছু ভালো হবে আশা করছি। সেই জন্য রিফাত, থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য আমাদের স্টুডিওতে, এবং কেমন লাগছে সেটা একটু আমাদেরকে জানাবে তুমি, তারপরে তোমার ঘটনায় যাব আমরা। এবং ঘটনায় যাব তার আগে বলো যে ঘটনাটি কোথা থেকে পেয়েছো, কি অবস্থা, সেটা আমরা একটু শুনে আসবো। জি ভাইয়া, আমি যে স্টোরিটা কালেক্ট করেছি সেটা হচ্ছে যে আমি আমার একটা ফ্রেন্ডের থেকে কালেক্ট করেছি। তো ও আমার সাথে প্রায় অনেক দিন আগে শেয়ার করেছে। তো আমি হচ্ছে যে ব্যস্ততার কারণে মানে টাইম পাচ্ছিলাম না শেয়ার করা। তো আজকে হচ্ছে স্টুডিওতে এসে ভালোই লাগতেছে, অনেকদিন পরে আমরা স্টুডিওতে লাইভ করতেছি। তো স্টোরিটা আমার শোনা হয়েছে হচ্ছে শামীম থেকে, আমার একটা ফ্রেন্ড। তো আমি একদিন ভার্সিটিতে বসে ক্যান্টিনে আড্ডা দিতেছিলাম ফ্রেন্ডের সাথে। তো আমি সবসময় হচ্ছে ভাইয়া হন্টেড রিলেটেড যেসব জিনিসগুলো থাকে ওগুলো সবসময় এক্সাইটেড থাকতাম আমার ফ্রেন্ডের সাথে। তো আমি ওদেরকে বলতাম যে তোমাদের সাথে কোনো স্টোরি আছে নাকি, অত কোনো ঘটনা আছে নাকি, ফ্রেন্ড অথবা ফ্যামিলি কারো থাকলে শেয়ার করো। তো আমার একটা ফ্রেন্ড শামীম, সে তার বললো যে তার খালামণির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আছে। তো সেই স্টোরিটা হচ্ছে যে সে আমার সাথে শেয়ার করেছে। তো ঘটনাটা এমন যে তার খালামণি 2010 সালে হচ্ছে বিয়ে করে, আজ থেকে আরও 13 বছর আগের কথা। তো বিয়ে করার আগে হচ্ছে যে উনি পজেস ছিল, মানে ওনার ছোটবেলা থেকে একটা সমস্যা ছিল যে শোনা গিয়েছে যে সে হচ্ছে জিন তার সাথে ছিল, তার সাথে জিন থাকতো 2-3টা সবসময়। তো এটা নাকি অনেক চেষ্টা করা হয়েছে ছোটবেলায় যে সরানোর জন্য। তারপর শামীমের যে নানা, উনি অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই হচ্ছে যে জিনগুলোকে তাড়াতে পারেনি। জাস্ট একটাই সলিউশন দিয়েছিল যে ওনারা ওর খালার কোনো প্রবলেম করবে না, বাট একটা টাইমে হবে কি যে যখন উনি হচ্ছে বিয়ে করবে অথবা কিছু হবে, তারপর থেকে হচ্ছে যে জিনিসটা হবে যে ঠিক হয়ে যেতে পারে আর কি, এমন কথা বলেই ওনার ছিল। যেহেতু কোনো প্রবলেম করতেছিল না, ওর খালাও ওইভাবে প্রায় অনেক বছর এইগুলোর সাথে প্রবলেমগুলো ফেস করে আস্তে আস্তে বড় হয়েছে। মানে তেমন কোনো মেজর কোনো প্রবলেম হয় নাই, বাট ছিল মানে মাঝে মাঝে অনেক ইনসিডেন্ট হইতো আর কি। তো মেন ঘটনা হচ্ছে যে ওনার বিয়ের পরে। তো বিয়ের পরে যে ঘটনাটা সেটা হচ্ছে যে বিয়ের ঠিক 2 বছর পরে ওনার একটা বেবি হয়, মানে শামীমের একটা খালাতো ভাই হয়েছে, যার নাম রাখা হয়েছিল ইব্রাহিম। তো ফার্স্টে হচ্ছে ইব্রাহিমের যখন 1 বছর, মানে ওর খালাতো ভাই, তো ইব্রাহিম জন্মের পর থেকে ইব্রাহিমের সাথে কোনো না কোনো ভৌতিক ঘটনা ঘটতেছে। যেমন সে প্রচুর কান্না করতো, সে জন্মের পর থেকে প্রচুর কান্না করতো, যেটা খুবই অ্যাবনর্মাল ছিল। তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, বাট ডাক্তাররা কোনো সলিউশন দিতে পারে নাই। পরে যখন হুজুর দেখানো হয়েছে, হুজুররা বলে মানে অনেক তাবিজ দিয়েছে, অনেক কিছু করেছে, বাট আলটিমেট কোনো সলিউশন পায়নি ওরা। তো যখন কিনা দেখা যাচ্ছে যে প্রবলেমটা অনেক বেশি, তো তখন ওনারা হচ্ছে যে ঠিক ওই যে খালামণি যে উনি বললো যে মেবি ওনার থেকে ওনার বাচ্চার এই প্রবলেমটা হয়েছে। তো তার কারণে ওর মানে আমার ফ্রেন্ড শামীমের নানাকে বললো যে কি করা যেতে পারে ওই হুজুরের কাছে যাওয়ার জন্য। তো হুজুরের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে। হুজুর বলেছে যে হয়তোবা ওই যে আগে যে জিনগুলো ছিল ওরাই হচ্ছে ওর সাথে এখন এই ইস্যুগুলো করতেছে, যেহেতু আগেও বলা হয়েছে যে বিয়ের পরে একটা ইস্যু হওয়ার চান্সেস খুব বেশি। তো তার কারণে উনি হচ্ছে যে কিছু পানি অথবা তাবিজ দিয়ে দেয় এবং বলে যে সবসময় বাচ্চাকে খেয়াল রাখতে, বাচ্চার সামনে থাকতে। তো হঠাৎ একদিন দুপুরবেলা ওর খালামণি কোনো কারণে রান্নাঘরে ছিল, এটা হচ্ছে ফেনীতে কাহিনীটা হয়েছে। তো মানে কোনো কারণে ইমার্জেন্সি বাচ্চাকে রুমে রেখে, মানে বাচ্চা ঘুমাচ্ছিল, ইব্রাহিম হচ্ছে ঘুমাচ্ছিল, তো উনি হচ্ছে রান্নাঘরে একটা কাজ করতে যায়। তো উনি যখন কাজ করতো, উনি নাকি হঠাৎ করে মানে রুমের দরজার অনেক জোরে একটা সাউন্ড পায়। সাউন্ড পাওয়ার পরে উনি যখনই রুমে যায়, রুমে গিয়ে দেখে যে ইব্রাহিম ওই জায়গায় নাই, মানে ইব্রাহিম যে বেডে শুয়েছিল, খাটে শুয়েছিল, সেখানে সে নাই। তো উনি অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে উনি অনেক খোঁজাখুঁজি করে, যে জাস্ট হায়েস্ট 5 মিনিট আগে হচ্ছে দেখে গেছে এই জায়গায় একটা বাচ্চা, যদি সে খাট থেকে পড়ে যায়, নেমে যায়, নামার কথা না, জাস্ট 1 থেকে 1.5 বছর হয়েছে, বাট
তার মানে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তো উনি অনেক খোঁজাখুঁজি করে, বাড়ির সব মানুষকে ডেকে আনে, সবাই মিলে খোঁজাখুঁজি করে, কোনোভাবেই হচ্ছে যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওর নানাকে কল করা হয়, যে ওর খালামুনি ওনার বাবাকে আনে, কল করে এনে বলে যে, উনি বলে যে এই সমস্যাটা আমি বুঝেছি, এটা পুলিশ অথবা কারোর কাছে গেলে সলিউশনে পাওয়া যাবে না, ওই হুজুরের সাথে কন্ট্যাক্ট করা লাগবে। তো হুজুরের সাথে কন্ট্যাক্ট করার পর হুজুর বলে যে আচ্ছা আমাকে কিছুক্ষণ সময় দেন, আমি হচ্ছে দেখতেছি কি করা যায়, আমি ব্যাপারটা নিয়ে একটু রিসার্চ করি। তো উনি হচ্ছে ঠিক 10 মিনিট পরে ওনার নানায় কল, যেহেতু হুজুর হচ্ছে যে থাকে হচ্ছে হুজুর কুমিল্লাতে, আর ওনাদের বাড়ি হচ্ছে ফেনীতে। তো তো হুজুরের তখন যাওয়া পসিবল ছিল না। তো হুজুর ওনাকে ফোনে তখন কল দিয়ে বলে যে আপনার নাতিকে এমন একটা লোকেশন দিয়েছে, যে আপনাদের বাড়ির পিছনে যেই পুকুরটা আছে, পুকুরের পাশে একটা পুরাতন ঘর আছে, ওখানে গেলে আপনারা ওকে পাবেন। তো ঠিকই ওনারা হচ্ছে সাথে সাথে ওই জায়গায় যায়, গিয়ে যে লোকেশনে বলে ঠিক সেই লোকেশনে কিন্তু ইব্রাহিমকে ওখান থেকে পাওয়া যায়। এবং এমন না যে তার কোনো প্রবলেম হয়েছে অথবা কিছু, একদম সেই জায়গায় শুয়েছিল, ঠিক ওই পজিশনে সে হচ্ছে ওই বাড়ির ভিতরে একটা কর্নারে সে হচ্ছে ঘুমিয়েছিল। ওই বাড়িটা অনেক দিন ধরে অ্যাবান্ডন, ওই বাড়িতে অনেকেই যায় না, অনেক দিন ধরে যারা থাকে তারা হচ্ছে সবাই বিদেশ চলে গেছে। তো ওই বাড়িতে অনেকেই থাকে না, অনেক বছর ধরেই কেউ থাকে না, ওই বাড়িতে তাকে পাওয়া যায়। তো নিয়ে আসার পরে এরকম প্রতিনিয়তই একটার পর একটা ঘটনা ঘটতেছে, যে রাতের বেলা ওদের বাড়ির টিনের উপরে অনেক আওয়াজ করতেছে, অনেক জোরে কেউ ঢিল মারতেছে, হাঁটতেছে। তারপর রাতের বেলা হচ্ছে ওদের দরজা নক করতেছে, বাট দরজা খোলার পর দেখে কেউ নাই। তেমনটা হতেই থাকে। ইব্রাহিমের আস্তে আস্তে বড় হতে থাকে। তো প্রায় 2018 সালের দিকে ঘটনা তখন। তো একদিন ইব্রাহিমের তখন একদম ছোট, তো ও হচ্ছে বাড়িতে খেলাধুলা করতেছিল। তো যখন খেলাধুলা করতেছিল, ওদের উঠানে খেলাধুলা করতেছিল, তো অন্যান্য বাচ্চাদের সাথে। তো যখন ক্রিকেট খেলতেছিল, তো ক্রিকেট খেলার সময় যে বলটা হচ্ছে একটু দূরে চলে যায়, বলটা খেলতে খেলতে একটু দূরে চলে, তো ইব্রাহিম হচ্ছে ওই বলটা আনতে যায়। ইব্রাহিম আনতে যাওয়ার পরে সবাই দেখছে যে ও গেছে আনতে, কিন্তু যাওয়ার পরে দেখে যে যেখানে 1-2 মিনিটে বলটা নিয়ে চলে আসার কথা, সেই জায়গায় হচ্ছে সে অনেকক্ষণ হয়ে গেছে, তাকে সে আসতেছে না। সেম তাকে আবারও খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। অন্য বাচ্চারা পরে যা বলতেছে যে ও তো গেছে, এখন আসতেছে না। তো পরে আবার সেম জিনিস, ওকে হচ্ছে অনেক খোঁজাখুঁজি করা হয়, কোথাও পাওয়া যায় না। তো এই জিনিসটা খুবই পুরো গ্রামে সবাই জেনে যায়। তো সবাই আবার খোঁজাখুঁজি শুরু করে, অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও পাওয়া যায় না। তো আবার সে হুজুরের সাথে ওরা কন্ট্যাক্ট করে। হুজুরের সাথে কন্ট্যাক্ট করার পরে হচ্ছে ওই হুজুর বলছে যে এমন লোকেশনে যাবেন, যাওয়ার পরে আপনার ওকে পাবেন ওখানে। সেম হচ্ছে যে ওনারা যাওয়ার পরে হচ্ছে যে ওই লোকেশনে দেখতেছে যে সে একটা নারিকেল গাছের উপরে তাকে হচ্ছে ওখানে বসায় রাখছে। যে জিনিস সবাই দেখে অনেক ভয় পায়, যে সে এখানে একটা ছোট বাচ্চা, সে 5 থেকে 6 বছর হবে, সে এখানে কিভাবে উঠে গেল। তো এটা দেখার পরে ওনারা অনেক সিরিয়াসলি নেয় যে না, এখন এই প্রবলেমটা, যেহেতু প্রবলেমগুলো কয়েকদিন পরপরই হইতো, আর এমন না যে ওকে কোনো আঘাত করে হইতো, জাস্ট ও হচ্ছে ভ্যানিশ হয়ে যেত আর কি। তো যার কারণে ওকে ওখান থেকে নিয়ে এসে এবার বলছে যে হুজুরকে কিছু করাইতে হবে। তো তারা হচ্ছে যে ওই হুজুরকে আনায়, ওই কুমিল্লা থেকে ওই হুজুরকে কল করে নিয়ে যায়। তো ওই হুজুর হচ্ছে বলে যে আচ্ছা আমাকে একদিন টাইম দিন, উনি বাড়িতে যা দেবো, আমাকে একদিন টাইম, আমি কালকে হচ্ছে ওই ব্যাপারটা দেখতেছি কি করা যায়। তো পরের দিন যখন ওনারা বসে তবদি করে, যে ওর ভিতরে ওই ইব্রাহিমের ভিতরে হচ্ছে যে ওই জিনটা হাজির করে। ইব্রাহিম যখন জিনটা হাজির করে, তো জিনটা এসে প্রথমে সালাম দেয়, কথাবার্তা বলে। তো বলার পরে নাকি জিনটা একটা পর্যায়ে যে ওই হুজুরটা বলে যে তুই এখনো হচ্ছে ওদের ফ্যামিলিকে ছাড়তেছস না, এখন এতগুলা বছর ধরে ওদের সাথে কানেক্টেড, এতদিন ওর মার সাথে ছিলি, এখন ওর সাথে তুই কেন কি এসো। তো তখন সে বলে যে আমি কখনোই ছাড়বো না, ওদের সাথে আমি থাকবো, কারণ ওর মাকে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কোনো কারণে আপনারা অনেক বাধা দিয়ে আমাকে ওর কাছে আসতে দেন নাই। এখন আমি চাই যে আমি যত বছর বাঁচবো আমি ওদের ফ্যামিলির সাথে কানেক্টেড থাকবো। তো পরে ওর
যে হুজুর উনি হচ্ছে যে বলতেছে যে না এটা তো কখনোই হবে না, তো তুই তো ওকে এদিক ওদিক নিয়ে যাচ্ছিস, এটা তো কোনোভাবে ঠিক না। বলে না আমি আর করবো না, আমি এখন থেকে ঠিক হয়ে থাকবো, কিন্তু আপনারা যদি আমাকে টানানোর চেষ্টা করেন আমি কিন্তু সমস্যা করব। তো তখন হুজুর চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, তোকে আমি আরেকটা সুযোগ দিলাম, তুই ওকে মানে কিছু করবি না, কারণ এটা অনেক লেন্দি একটা প্রসেস। আমি অনেক মানে শর্টে বললাম, কারণ এটা নাকি অনেক টাইম, প্রায় 3-4 ঘন্টার একটা কনভারসেশন তাদের হয়, অনেক বার্গেনিং হয় জিনের সাথে হুজুরের। বাট জিন কোনোভাবে রাজি হচ্ছে না। তো হুজুর বুঝলো যে এই জিনটা খুবই পাওয়ারফুল, তো তার কারণে বুঝে সে যদি কিছু করতেছে না, সে থাক আগে যেমন ছিল। আর যে সলিউশনটা অনেক টাফ আর অনেক রিস্কি, এমন নিতে পারে যে সলিউশনটা করতে গেলে ইব্রাহিমের কোনো একটা প্রবলেম হয়ে যেতে পারে। তো এই জিনিসটার পরে হচ্ছে যে ঠিক আছে মানার পরে তো নানাকে বলছে যে আপনাদের আমি দোয়া সব দিতেছি এসে। তো হুজুর বলছে যে একটা জিনিস, যে ইব্রাহিমকে যাতে স্কুলে মানে আমাদের যে জেনারেল এডুকেশন লাইন আছে ওখানে যাতে না পড়ানো হয়, তাকে যাতে মাদ্রাসার লাইনে পড়ানো হয় এবং তাকে হাফেজ বানানো হয়, এটা হচ্ছে বেটার। মানে একটা সলিউশনের মতো দিছে যাতে তাকে মাদ্রাসার লাইনে পড়ানো হয়। তো ইব্রাহিমকে নর্মালি ওই পড়ানো শুরু করছে। তো এই থেকে তারপর থেকে দেখা যায় যে 3-4 মাস ঠিক থাকে, 1 বছর ঠিক থাকে, হঠাৎ কোনো না কোনো প্রবলেম হয়। তো মাঝে মাঝে ইব্রাহিম বড় হইতে থাকে। তো ইব্রাহিমের বডিতে মাঝে মাঝে জিন আসে, এসে মনে করে যে উল্টাপাল্টা অনেক বিহেভিয়ার করে। সে বাসার অনেক কিছু ভেঙে ফেলে, সে টিভিতে একটু সাউন্ড হয় নাকি টিভি ওই সাউন্ড নিতে পারে না, টিভি ভেঙে ফেলে, এটা ভেঙে ফেলে, ওটা ভেঙে ফেলে, এদিকে চলে যায়। এমনও একবার কাহিনী হচ্ছে যে সে মানে ইব্রাহিম নাকি 2 দিনের জন্য নিখোঁজ, পরের দিন নাকি সে আবার অটোমেটিক নিজেই তার বাড়িতে এসে পড়ছে। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কোথায় ছিলে, কোথায় গেলে, সে বলে যে আমি তো কিছু বলতে পারি না, আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে আমি অন্য জায়গায় চলে গেছি, এখন এটা কোথায়, অনেক সুন্দর জায়গায় আমাকে নিয়ে গেছে, আমাকে খুব ভালো ভালো খাবার খাওয়াইছে, আমাকে বলছে ওদের সাথে থেকে যেতে, বাট আমি অনেক কান্নাকাটি করছি, আমি বলছি না আমি বাড়িতে যাব, এই যাব ওই যাব, তারপর আবার আমাকে দিয়ে গেছে। আমি পরে হঠাৎ ঘুম ভাঙছে, আবার ঘুমাই গেছিলাম, পরে ঘুম ভেঙে দেখি আমি আবার বাড়িতে। তো কিছু বলতে পারে না। তো এই জিনিসটা হচ্ছে যে এখনো পর্যন্ত ওই ইব্রাহিমের বডিতে এখনো জিন হচ্ছে পজেসড সে। তো খুব রিসেন্ট একটা কাহিনী যেটা আমাকে শামীম জানাইছে, যে কয়েকদিন আগে রাতের বেলা হচ্ছে যে ঘুমাচ্ছিল, তখন হচ্ছে শামীম তার ওর খালার বাড়িতে ছিল, বেড়াতে গিয়েছিল। তো ওনারা ঘুমাচ্ছে, তো রাতের বেলা হঠাৎ করে নাকি দেখে যে ওই ইব্রাহিম হচ্ছে বাসায় নাই। ওদের পরে অনেক খোঁজাখুঁজি, তারপর নাকি 2-3 ঘন্টা পর খোঁজাখুঁজি করার পর দেখে যে ঠিক ওদের বাড়ির থেকে একটু দূরে যে একটা নারিকেল গাছ আছে ওইটার উপরেও বসে আছে রাতে 2-2:30 দিকে। তো এটা খুবই ভয়ঙ্কর, গ্রামের সব মানুষই মনে করে যে সে মানে তার সাথে জিন আছে। তো তার সাথে সবাই হচ্ছে যে চলাফেরা করতে ভয় পায়, এবং মানে সবাই জানে যে ও হচ্ছে জিন দ্বারা পজেসড। আগে ওর মার সাথে ছিল, এখন হচ্ছে জিনটা ওর সাথে। তো এই জিনিসটা দেখো আমার ফ্রেন্ড যে সেও আগে কখনো বিলিভ করতো না যে এগুলো হয়, বাট ও যখন একদম সামনাসামনি জিনিসটা দেখছে তখন মানে ও বললো যে যেই গাছটার উপর ছিল এই গাছটার একটু আগে ওর এই জায়গাতে খুঁজে গেছে, বাট ওকে দেখেনি। হ্যাঁ, তো ও যখন পজেসড হয়ে যায় মানে ওর বিহেভিয়ার টোটালি চেঞ্জ হয়ে যায়। ও প্রচুর খাবার খায়, মানে নর্মাল একটা মানুষ যা খাবার খায় তার থেকে সে 3-4 গুণ বেশি খাবার খাইতেছে। তো এইগুলা এখনো মানে এই জিনিসটা আনসলভড, এখনো কেউ সলভ করতে পারে নাই। আর মানে জিনটাকেও সহাইতে পারতেছে না, জিনটাও খুব পাওয়ারফুল, অনেক দিন ধরে আছে। তো আর কি এখনো হচ্ছে ইব্রাহিম পজেসড। তো ও এখন মাদ্রাসা পড়াশোনা করতেছে হাফেজের লাইনে। তো এটাই ছিল ভাই আমার ঘটনা আজকে জন্য। আর খুব শীঘ্রই হচ্ছে যে আমি সামনে ঈদের জন্য একটা ঘটনা দিব, প্ল্যান আছে। তো এটাই, থ্যাংক ইউ সো মাচ। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই
পাবো। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং ভালো লাগছে যে আপনারা সবাই উপস্থিত হচ্ছেন, আজকে শুনছেন আমাদেরকে এবং পুরোটা সময় আমাদের সঙ্গে আছেন। ঘড়িতে সময় রাত 1:13 এই মুহূর্তে, এবং অনেক রাত এখনও পর্যন্ত অনেক মানুষ আমাদের সাথে, এটা দেখে ভালো লাগছে। আমি চাই আপনারা সামনে যেহেতু ঈদের ঘটনা পাঠান, আমরা বলেছিলাম যে 15 তারিখের মধ্যে আমরা সব স্টোরি কালেক্ট করব। জানি না কী হবে, 15 তারিখ চলে গেছে, আজকে 17 তারিখ, এবং এখনও পর্যন্ত আমরা যে স্টোরিগুলো পেয়েছি সেই স্টোরি দিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা, এবং ঈদের কাজ আমরা খুব দ্রুত শুরু করব। এবং আপনারা যারা আমাদেরকে লিখতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু কাইন্ডলি মনে রাখবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার, আপনারা কীভাবে পাঠাবেন। আর আমি পুরোটার সময় আপনাদের সঙ্গে আছি। আর সামনে যে স্টোরিটা আছে সেই স্টোরিটা সম্পর্কেও আমি আপনাদের একটু জানাই যে আমাদের আরও একটা স্টোরি কিন্তু আজকের এই এপিসোডে রয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগছে আমাদের এই স্পেশাল স্টুডিও এপিসোড। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদেরকে জানাবেন। আমাদেরকে আপনারা ফেসবুকে যেমন লিখতে পারেন, আমাদেরকে আপনারা ঠিক একইভাবে ইমেইল করে জানাতে পারেন। আমাদেরকে আপনারা সেই একইভাবে কিন্তু বিভিন্নভাবেই আমাদের সঙ্গে থাকতে পারেন। আমাদের সঙ্গে আরও একজন স্টোরি টেলার উপস্থিত ছিলেন, এবং আমাদের গেস্টদেরকে নিয়ে আসেন। তো রোমান নিয়ে এসেছিলেন, তাকে আমরা তার কাছ থেকে একটা ঘটনা শুনবো। এই ঘটনাটি আমাদের আজকের শেষ ঘটনা। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Booth.com with Russell. এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আরও একজন নতুন অতিথি, এবং তার সাথে আমরা কথা বলবো। আপনি কাইন্ডলি একটু জানাবেন যে আপনার ঘটনা আপনি কিভাবে সংগ্রহ করেছেন, কার কাছ থেকে শুনেছেন, তারপরে আপনার ঘটনায় যাব, এবং আপনি আপনার নাম বলে আপনার ঘটনা শুরু করবেন। চলুন কথা না বাড়িয়ে আপনার ঘটনায় যাওয়া যাক। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার নিজের আপন ভাগিনার সাথে ঘটেছে, মানে ছোটবেলায়, ও যখন ছোট ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে শুনি ঘটনাটা। ঘটনাটি ঘটে 2021 সালের দিকে। ওর বয়স তখন 3.5 বা 4-এর কাছাকাছি। তখন মাঝে মাঝে হয়তো কি ও অসুস্থ হয়ে পড়তো, জ্বর আসতো, আর বিভিন্ন ধরনের অসুখ হতো। কিন্তু যখন জ্বর আসতো আমরা দেখতাম যে বিভিন্ন ডাক্তার দেখানোর পরেও ওর জ্বরের কোনো মানে উন্নতি হতো না, মানে সুস্থতার কোনো দেখা পাইতাম না। এভাবে যখন দেখতাম যে আমরা ওর জ্বর ভালো হচ্ছে না, তখন আমাদের বাড়ির পাশে একটা কবিরাজ ছিল, তার কাছে আমরা নিয়ে যেতাম। সম্পর্কে সে আমার দাদা হয়। সে কি সরিষার তেল করে দিত, ওইটা যখন মানে আমরা ইউজ করতাম তখন একটু সুস্থ হইতো। এভাবে বারবার চলার পর কিছুদিন পর জ্বর আসে, কিন্তু এভাবে শুধু ওই দাদার কাছ থেকে তেল পরে নিয়ে এসে ব্যবহার করার পর এভাবে চলতে থাকে। এক পর্যায়ে ওর ব্যবহারের ভিতর কিছু পরিবর্তন ঘটে। সেটা হলো মাঝে মাঝে ওর মেজাজটা খিটখিটে হয়ে যায়। ওর আরেকটা ছোট বোন ছিল, মারতো, মানে সবাইকেই মারতো, হঠাৎ করেই রাগ হইতো, এভাবে রাগ হয়ে মারতো। এবার আমার সাথেও একদিন হয়, আমার সাথে খেলাধুলা করতেছে, হঠাৎ করে রাগ হয়ে মানে আমাকে মারা শুরু করে। আবার আমি যেহেতু মাদ্রাসায় পড়ি, সেজন্য আমি ওর হাতের ওই কোনো আঙ্গুল যেটা আছে ওইটা ধরে সূরা ইখলাস পড়ি। তখন হঠাৎ করে ও চিৎকার দিয়ে কেঁদে ওঠে। কেঁদে ওঠার পর আমরা মানে আমি ওর আম্মুকে বলি যে ও তো এরকম করতেছে, তাহলে কি ওরা আবার কবিরাজের কাছে নিয়ে যাবো কিনা। পরে ওরা আরেকদিন কবিরাজের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ কিছু
ই বলে যে ওর সাথে কোনো জিন আছে যে মাঝে মাঝে আসর করে। তারপরে আবার কিছুদিন যাওয়ার পর আবার অসুস্থ হয়ে যায়। এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে রক্ত পরীক্ষা করার পর ওর ডাক্তার দেখে যে ওর রক্ত শূন্যতা। এখন রক্ত শূন্যতা হয়েছে, কিন্তু অথচ ওর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই ছিল। তারপরে ডাক্তার খুঁজে পাচ্ছিল না যে মানে ওর রক্ত শূন্যতা কোন কারণে হয়েছে মূলত। তারপর এখন এটা না ধরার পর যখন ধরতে পারলো না, তখন আবার আমরা ওই কবিরাজের কাছে যাই। তখন তিনি বলেন যে ওর সাথে একটি জিন আছে, সেটি হলো হিন্দু জিন। এখন ওর সমস্যা যখন আমরা কোনোভাবেই ঠিক করতে পারতেছিলাম না, তখন আমাদের বাড়ির পাশে আরেকটা হিন্দু কবিরাজ ছিল, আমরা তার কাছে যাই। তারপর তিনি একদিন আমাদের বাড়িতে আসেন। আসার পরে এখন ওই জিন হাজির করার চেষ্টা করেন, কিন্তু ও পিচ্ছি এবং ওই মেজাজ খিটখিটে থাকার কারণে ওরে কোনোভাবেই বসানো যাচ্ছিল না বা কোনো কাজটা করা যাচ্ছিল না। সেজন্য আমরা আবার আরেকজনের সাহায্য নেই, মানে আমার এক বৃদ্ধ দাদা। তার পরিবর্তে সে বসে এবং তার উপর ওই জিনটা হাজির করা হয়। হাজির করার পরে ওই জিনকে বিভিন্ন প্রশ্ন করার পর বলে যে ওইটি ছিল একটি বাচ্চা জিন, মানে ওর সাথে খেলাধুলা করতে আসতো, কিন্তু মাঝে মাঝে ওর সাথে যখন দুষ্টামি করতো, ইডি করতো, তখন ওই ওর ছোট বোনকে মারতো বা এই যে আমাদের যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করতো এবং ওর মেজাজ আস্তে আস্তে খিটখিটে হয়ে যাচ্ছিল। এরকম থাকার পর আরও জিজ্ঞেস করা হয় যে ওই জিনের বাসা কোথায় বা ওই জিন থাকে কোথায়। ওই জিনটা ছিল মূলত ওদের বাড়ির পাশে একটি বাজার ছিল, ওইখানে ওই জিন খেলাধুলা করতো। এবং কি ওদের বাড়ির পাশে আরেকটি ছিল আম গাছ ছিল। ওই আম গাছে অনেক আগেও পুরনো অনেক দিন আগেও ওই জিনের বিভিন্ন এটি আলামত পাওয়া গেছিল। তখন ওই জিনকে করার পর বলে যে ওর কাছ থেকে ছেড়ে যাওয়ার জন্য বলে, এবং আর যেন ওকে ডিস্টার্ব না করে এজন্য বলা হয়। পরে ওই জিনকে একটি বোতলে বন্দি করে ওইটাকে ওই দূরে আমাদের বাড়ির পাশে একটি নদী ছিল, ওইখানে ফেলে দেওয়া হয়। এবং কি তারপর থেকে ওর যে রক্ত শূন্যতার যে সমস্যাটা ছিল ওইটা মূলত দূর হয়ে যায়। এবং কি কবিরাজ আরও বলে যে ওই জিনের কারণেই ওর যে এটা ছিল যে রক্ত খেয়ে ফেলে, এরকম একটি তথ্য দিয়েছিল কবিরাজ। এটাই ছিল মূলত গায়ে। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ইয়েস, ভয়ের আরেক নাম ভূত.com। আপনারা শুনছিলেন স্পেশাল এপিসোড, যে এপিসোডটি স্টুডিওতে এসে সবাই শেয়ার করেছেন। এবং আপনাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন আমাদের আজকের এপিসোডটি। এবং আজকের এপিসোডটির কোথাও কোনো খারাপ লাগা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনাদের জানাই আছে, তারপরে আরও একবার মনে করিয়ে দিই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা যে কোনো ঘটনা কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ঘটনা কীভাবে পাঠাবেন এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। এবং আমরা সামনে ঈদের ঘটনা কালেক্ট করছি, এবং ঈদ উপলক্ষে আপনার যদি কোনো ঘটনা থাকে সেই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন খুব জলদি, কারণ ঈদের আর বেশি সময় নেই, আমাদেরও কিছু প্রিপারেশান নিতে হয় ঈদ উপলক্ষে। এবং ঈদে আপনাদের যেমন এক্সাইটমেন্ট কাজ করে, আমাদেরও এক্সাইটমেন্ট কাজ করে, এবং সেই এক্সাইটমেন্ট ধরে রাখতে গেলে আমাদের সবাইকেই একসাথে কাজ করতে হবে। আর সেই জন্য আপনারা আপনাদের ঘটনা পাঠাবেন, এটাই আশা করব। আর আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন যে কোনো প্রশ্নের জন্য, www.facebook.com/russell.স্বাধীন। আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যে কোনো আপডেট পেয়ে যেতে পারেন খুব সহজেই। সুতরাং ইউটিউব চ্যানেলেও আপনি কিন্তু অবশ্যই আমাদের সাথে
থাকতে পারেন এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারেন ইমেইলের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে আপনারা সমস্ত আপডেট জেনে নিতে পারেন। আজকে ঘড়িতে সময় রাত 1:24 আমাদের স্টুডিও এপিসোড, সুতরাং আমাদের টাইম লিমিটেশন ওভাবে ছিল না, কিন্তু সবার যে স্টোরির লেন্থ সেই লেন্থটা অনুযায়ী আমাদের শো শেষ করতে হচ্ছে। সুতরাং আজকে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। কথা হবে আবার আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।